আমি আমার লিসনারদেরকে একটু শোনাতে চাই আপনার সঙ্গে যেটা ঘটছে, ছোটবেলা থেকে ঘটছে এবং খুব রিসেন্টলিও ঘটছে। আসলে বিষয়টা আমার কাকা ইন্টার পর্যন্ত পড়াশোনা করার পর সে মানসিক ভারসাম্য হারায় ফেলায়। এর থেকে বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয়েছে। আমার আব্বু আম্মু শিক্ষিত, মানে এরা মানে প্যারানর্মাল যে এটা কখনোই বিশ্বাস করতে যেত না। কিছুদিন আগে আমার দাদি মারা যায়। জি। আমার কাকাও নিখোঁজ 3 থেকে 4-5 বছরের উপর হবে। মানে উনি বেঁচে আছে না মারা গেছে এটা আমরা জানি না। আমার মেইন সমস্যাগুলো শুরু হয়েছিল 2009 সাল থেকে। তো আমরা একটা বাসা চেঞ্জ করি, 2 রুমের ফ্ল্যাট। আর ফ্ল্যাটটা নেওয়ার আগে আমাদেরকে অনেকে না করছিল যে ওই বাসায় যাও না, ওই বাসায় নানা ধরনের সমস্যা আছে, কিন্তু এগুলো আমরা বিশ্বাস করতাম না। আর বাসাটার মেইন সমস্যা ছিল, বাসাটা ছিল 3 তলা, আর যে বাড়িওয়ালা ছিল এদের কোনো সন্তান ছিল না। বাড়িটার উপরে একটা টাওয়ার ছিল, আর টাওয়ার গুলো তোলার সময় টাওয়ারটা যখন তৈরি করা হয় অ্যাঙ্গেল গুলো উপরে উঠাইতে হয়। অ্যাঙ্গেল গুলো যখন উপরে একটা অ্যাঙ্গেলের সাথে রড লাগায় আর একটা অ্যাঙ্গেল টাইনা 3 তলার দিকে উঠাইতো। এই ছিল স্ট্রিট তার, ছিল একদম কারেন্টের স্ট্রিট তার ছিল। তো একটা অ্যাঙ্গেল পড়ে যায় কারেন্টের তার উপরে। তো ওই 2 কিনারে যারা ধরা ছিল একদম উপরের জন্য একদম বিভৎস ভাবে মানে একদম পুইরা মারা যায়। একদম সাথে সাথে নিচের জন যে ছিল সেও মারা যায়। আর 2 জনকে যারা ধরতে যায় এর ভিতরে 2 জন আহত হয়, এর ভিতরে 1 জন মারা যায়। মারা যাওয়ার পরে আমরা ছোট, আমরা দেখতে গেছি কৌতূহলবশত, অবিশ্বাস্য ভাবে ওই বাসাতে আমাদের শিফট হয়, ওই বাসাতে আমরা চলে যাই যে বাসায় এই ঘটনাটা ঘটছে। বাসায় যাওয়ার পরে নর্মাল, আমার তখন টিনেজার বয়স, আমি একটু মানে আমার ভিতরে একটা অদ্ভুত চেঞ্জ কাজ করতে থাকে। আমার ভিতরে সূর্যের আলো ভালো লাগতো না, আর আমি আমার সবসময় আমার দরজা লাগায় রাখতাম। এক পর্যায়ে আমি আমার ভিতরে কোনো একটা মেয়েকে ফিল করতে পারতাম যে আমার কাছে আসতে আসতে আমার সাথে শারীরিক রিলেশন করতে যেতেছে। তখন আমি এরকম বড় ভাইদের সাথে আলোচনা করতাম, তখন বলতো যে এই বয়সটাতে এরকম অনেক কিছুই, মানে এই বয়সে টিনেজার বয়সে অনেক সমস্যা হইতো। দেখা যেত এক পর্যায়ে আমার মার সাথে রাব ব্যবহার আরম্ভ হয়, ঝগড়াঝাটি, ভাঙাচুরি, এই শুরু হয় আমার লাইফে প্রথম ভাঙাচুরির কাহিনী। এরপর থেকে মানে বাসায় আমি কোনো কিছু রাখতাম না, আমার এগেনস্টে গেলে জামা কাপড় ছিঁড়া ফেলাইতাম, মা বাবার সাথে ঝগড়াঝাটি। মানে আমি একদিনে মনে হয় লাখখানেক টাকার কাছের জিনিস ভাঙবো। আমি কিন্তু কোনো ড্রাগ এডিক্টেড বা কোনো মানে অন্য কোনো রিজন না। এই হলো মানে নর্মাল যাইতাছে। মেট্রিক পরীক্ষা দিলাম, তো মেট্রিক পরীক্ষা আমাদের রুমটা ছিল উত্তর দিকে। মানে এই অ্যাটিটিউড গুলো কি বন্ধ হয়েছে নাকি এগুলো তখনও চলতেছে? উত্তর দিকে ছিল। তো আমার মা আবার গরম সহ্য করতে পারে না, মানে হঠাৎ করে দেখা গেল ওদের দক্ষিণ দিকে রুমটা খালি হবে। দক্ষিণ দিকে যারা থাকতো এরা আবার এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে খুব চর্চা, ব্ল্যাক ম্যাজিক, তার বিভিন্ন ধরনের ইয়াতে বিশ্বাস করতো। এরা বলতো যে এদের বাসা থেকে টাকা চুরি হয়ে যায়, রসুন চুরি হয়ে যায়, তার তেল চুরি হয়ে যায়, এগুলি বলতো। তো এগুলো নিয়ে আমরা খুব হাসাহাসি করতাম, আম্মু হাসতো, তো আমরাও মজা পাইতাম। একটা মহিলা ছিল বৃদ্ধ, তো উনি যখন চলে যাবে এর আগে আমার মারে ডাকদা বলে, পাবেলার আম্মু তুমি একটা কাজ করো, এই তুমি অন্য কোনো বাসায় যাও কিন্তু এই রুমে আইসো না, এতে তোমার শারীরিক, আর্থিক, মানসিক এই 3টা ক্ষতি হবে। তো আমরা তখন এটা মজা চলে এমন করতেছি, পাত্তা দিতাম না, সোজা কথা পাত্তা দিতাম না। আমরা পাত্তা না দিয়ে আমরা ওই বাসায় চলে গেছি। দক্ষিণ দিকের ফ্ল্যাটে গিয়া আমি প্রথম দিনই যখন উপরে ঝাড়ুগুলো দিয়ে পরিষ্কার করতেছিলাম, বড় বড় প্রায় ফটোকপি করতে যে পরিমাণ পৃষ্ঠার প্রয়োজন হয়, এই পৃষ্ঠা পরিমাণ তাবিজ, আরবি লেখা, আরবি উল্টাপাল্টা লেখা, বাংলা কথায় লাল কালিদা লেখা। পরবর্তীতে আমি জানতে পারছি এগুলি জাফরানের কালি। এগুলো প্রত্যেকটা ওয়ার্ড উল্টা ভাবে লেখা ছিল। একদিন হঠাৎ করে কারেন্ট চলে যায়, আমি পড়তেছিলাম, তখন আমার এসএসসি পরীক্ষা, তো আমি পিছনটা হালকা লক করছি। তো আম্মু অফিস থেকে আসা শোয়ার পরে আমার একটা নেশা ছিল, তখন ভিডিও গেমস খেলা, 97, তারপর বিভিন্ন ধরনের কয়েন দিয়ে ভিডিও গেমস খেলা যেত। তো আমি দেখলাম আম্মু শুয়ে গেছে, শুয়ে পড়ছে মতো আমি হালকা পিছনটা লক করে আমি ঘর থেকে বাইরে যাই। আমাদের 3 তলা সবসময় লক করা থাকতো, কারণ উপরে টাওয়ার আছে, কেউ উঠতো না, আর উপরে কোনো রুম নেই। তখন দেখতেছি হেলোয়ার কামিজ পরা, একদম কালো, আলকাত্তা টাইপের কোনো কালো এমন একটা মেয়ে 3 তলা থেকে আর সিঁড়ি পায়ে বয়ে নামতেছে। একটা পর্যায়ে কিন্তু সিঁড়ি গিয়ে সমতল হয়ে যায়, সমতল হয়ে আবার সিঁড়ি শুরু হয়েছে। তো এই সময় আমি দাঁড়াই গেলাম, আমার ভিতরে ভয় কাজ করতেছে না, আমার ভিতরে কৌতূহল কাজ করতেছে। মানুষ এত কালো আমি জীবনে মানুষ হইতে পারে না। সে হাইটা হাইটা যাইতেছে, সে পিছেও তাকাইতেছে না সামনেও তাকাইতেছে। উপরে তো কোনো যাওয়ার রাস্তা নাই, আর উপর থেকে কালো মেয়ে এই রাত্রেবেলা 8টার সময় কোথায় নামবে। সাথে সাথে আমি একটা গন্ধ পাইতেছিলাম, যেটা হইলো মুরগির চামড়া পোড়াইলে একটা শেষরা গন্ধ আসে, এইরকম একটা গন্ধ। আমার খেয়াল ওই মেয়েটার দিকে, আমি ওরে ফলো করতে করতে নামতে, ওর দেখলাম অটোমেটিকলি গেট পার হইলো।
আমি চোখের পলকে এর হারায় পালাইলাম। এ ডান দিকে গেছে না বাম দিকে গেছে আমি আর এর খুঁজে পাইতাছি না। এরপর যখন আমি বাসায় আসছি, বাসায় আসার পরে আমি চিন্তা করতেছি সাত তালা মারা থাকে, সাদে তো কেউ যাওয়ার কথা না, আর সাদে এই বাসায় কেউ আসবে না, কারণ ওইটা খুবই প্রভাবশালী একজনের বাড়ি ছিল। আর এরকম কালো মেয়ে এ বাঙালি কোনো মানুষ হইতে পারে না, এক কথা। এরপর থেকে আমার শুরু হয় আস্তে আস্তে সমস্যাটা আমার বাড়তে থাকে। মানে বাসায় আমি কাউরে সহ্য করতে পারতাম না, প্রথম তো মারে সহ্য করতে পারতাম না, এমনকি কোরআন শরীফ তুলে নিয়ে আতার দেওয়া এরকম পর্যায়ে পর্যন্ত গেছে। নাউজুবিল্লাহ। আপনি যখন এগুলো করতেন আপনি বুঝতেন? আমি কোনো সেন্স কাজ করতো না, আমার সেন্স কাজ করতো না। আমার ল্যাপটপ ছিল, এসআর ল্যাপটপ ছিল, আসাদা ভাঙ্গা ওয়ালাইতে। আমার তখন স্যামসাং মোবাইল ছিল, আসাদা ভাঙ্গা ওয়ালাইতে। ভাঙার পরে আমি রিয়েলাইজ করতে পারতাছি যে আমি এটা কি করলাম। জিন পজেসড হওয়ার যে 3টা ইসলামী পণ্ডিত যারা আছেন তারা যে কথাগুলো বলেছেন সেখান থেকে যে 3টা রিজন পাওয়া যায় বা যে সময়টাতে জিন পজেসড করতে পারে আপনাকে, তার মধ্যে একটা হচ্ছে যখন মাত্রা অতিরিক্ত রাগ, এবং এই মাত্রা অতিরিক্ত রাগ হলে ব্রেনের অনেক কিছুই কন্ট্রোল লেস হয়ে যায়, ওই সময়টাতে জিন আপনাকে পজেস করতে পারে। তো ওর ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে ধরনের কথা, মানে আমাদের সর্বোচ্চ বিলিফ যেটাতে সেটা হচ্ছে আমরা সবাই যারা মুসলিম আছি ধর্ম বা আমাদের রিলিজিয়নের জায়গাটাতে, তো সেখানে পবিত্র গ্রন্থ হচ্ছে আমাদের পবিত্র কোরআন শরীফ, এবং এটার প্রতি আমাদের যে ভালোবাসা সেটা কি পরিমাণ সেটা আমরা সবাই জানি। কিন্তু একটা মানুষ যখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, একটা মানুষ যখন তার নিজের জায়গা থেকে কোনো কাণ্ডজ্ঞান থাকে না, তখন একটা মানুষ কি করতে পারে, এবং যদি এই ঘটনাটি সত্যি সত্যি জিন দ্বারা পজেসড ঘটনা হয় তাহলে সেটা কত ভয়াবহ হতে পারে আপনারা বুঝতেই পারছেন। তো এটা করার পরে যখন আপনার সেন্স আসতো তখন আপনি কি মানে মাপ চাইতেন, আল্লাহর কাছে মাপ চাওয়া? বা আমি অনবরত মানে আমি রুম একটা অনবরত চিৎকার পাড়া, কারণ আমার ভিতর থেকে মনে হইতো যে আমি এত পাপ করছি যা কল্পনা হবে। আমি তখন কোরআন শরীফ ধরে রাখতো, তখন আমার চোখটা অটোমেটিকলি পানি পড়তো। আমার মানে আমি কি বলবো, মানে আমার কাছে এত খারাপ লাগতো আমি এরকম কেন করতেছি। আমার পাশে বন্ধুরা পড়াশোনা করতেছে, ওরা পড়াশোনায় আগাই যেতে, কিন্তু আমার ভিতরে এরকম কেন কাজ করতে? আপনার মা বা আপনার ফ্যামিলি যারা আছে ওরা কি আপনার ট্রিটমেন্টের জন্য এই সময়টাতে মানসিক ডাক্তারের কাছে যাওয়া বা? এরপর ট্রিটমেন্টের জন্য তখন গেছে যখন আমি এর ভিতরে আমার আমার প্রায় ইন্টারে ভর্তি হব। ইন্টারে ভর্তি হওয়ার পরে আমি আর পড়াশোনা করতে ভালো লাগতো না। আমি ফিল করতে পারতাম আমি জানি কারোর সাথে কথা বলতেছি, সেও আমার সাথে কথা বলতো। কি ধরনের কথা বলতেন? কি ধরনের কথা বলতো? একটা মানুষের সাথে যে ধরনের কথা, নর্মাল যে কোনো বিষয় নিয়ে কথা বলতেন? নর্মাল যে কোনো বিষয় নিয়ে। আর ও ও সবসময় আমার মানে ভাবতাম যে বিপরীত লিখে মেয়ে আছে আপনার সঙ্গে, আমার সাথে একটা মেয়ে আছে, মানে ও হাসতো, ও বলতো, মানে জাস্ট লাভ রিলেশন হইলে যেরকম জিনিস হয় এরকম রিলেশন আমি মেয়েটাকে ফেসে দেখতে পেতেন বা? মেয়েটাকে ফেসে দেখতে পারতাম। মেয়েটা আইসা যখন আমার ফিল করতে পারতাম তখন কিছুটা কালো অবয়ব দেখতে পারতাম। তো তখন থেকে আরেকটা জিনিস শুরু হয়, আমি আমার শরীরে কোনো কাপড় চোপড় রাখতে পারতাম না। ওকে। আমি আমার মানে চাইনা কাপড় চোপড় ছিঁড়ে ফেলাইতাম, আমার ধরে রাখতে পারতো না। আমি মানে আমি বাইরে চলে যাব, এই পরিস্থিতি। আমার খালামণিরা গেল, আমার মামারা গেল, তারা বলতেছে যে বাসায় যেহেতু ফ্যামিলিগত একটা সমস্যা আছে তো ওরে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাও। হ্যাঁ। এরপর আমাকে নিয়ে হয় ঢাকা বনরোগ ক্লিনিকে। আমি ড্রাগ দিই নাকি এটা টেস্ট করে। রাইট। প্রথম আমার ইউরিন টেস্ট করে, ব্লাড টেস্ট করে, বিভিন্ন টেস্ট করার পরে তো বলতেছে যে টেস্ট গুলো কোনো নেগেটিভ আসে না, টেস্ট গুলো পজিটিভ, আচ্ছা ভালো, মানে সবগুলো পজিটিভ। ও বলতেছে যে ওকে ওষুধ দেন। এরপর শুরু হইলো আমার 10 দিন পরে পরে আমার কাউন্সিলিং আর ওষুধ। 10 দিন পর পর আমার কাউন্সিলিং, আমার ওষুধ। আমার কাছে প্রায় 1 বিস্তার উপরে শুধু প্রেসক্রিপশন আছে। আমার মনে হইতাছে আমি ওই মেয়েটারে শুধু ফিল করতে পারি না যতক্ষণ আমি ঘুমায় থাকি। এছাড়া 24 ঘন্টা আমার টোটালি পড়াশোনা বাদ হয়ে গেল থেকে আমার মানে ওই মেয়েটাকে আপনি 24 ঘন্টা ফিল করা শুরু করলেন? 24 ঘন্টা ফিল করা শুরু করলাম। এবং আমি এই সময় কোরআন শরীফ জাবরায় ধরে, আমি এমনও পরিস্থিতি আমি আমার মনে হইতাছে সে আমার জাবরায় ধরছে এটাতে। এই সময় আমি আমার বুকের উপর কোরআন শরীফ ধরে রাখতাম। এগুলো কি আপনার যিনি ডাক্তার ছিলেন তার সঙ্গে কথা বলতেন? ডাক্তারের সাথে করতাম, তখন গ্রুপ কাউন্সিলিং হইতো। তো গ্রুপ কাউন্সিলিং এ বলতো যে এটা মেয়েদের সম্পর্কে নেগেটিভ ধারণা, বা সমাজে এরকম আমরা বিভিন্ন বই দেওয়া হইতো, পুরুষের একান্ত কথা এরকম নামে বিভিন্ন ধরনের বই দেওয়া হইতো। তো বইগুলো পড়তাম, কিন্তু বইগুলো পড়ে আসলে নিজের ভিতরে আসলে মনে হইতাম এটা আমার বয়সন্ধিকালের সমস্যা। কিন্তু আমি ভাবতাম যে না, আমারে কেউ এটা জোর করে করাইতাছে। আচ্ছা, এটা মানে কতদিন ট্রিটমেন্ট নিলেন আপনি? আমি ট্রিটমেন্ট নিলাম, ট্রিটমেন্ট নিতেছিও এখনো নিচ্ছেন? হ্যাঁ, 2012 সালের থেকে শুরু করে এই পর্যন্ত ট্রিটমেন্ট নেওয়া চলতেছে, এখনো ট্রিটমেন্ট। রিসেন্টলি আপনাকে আমি যে কারণে আজকের এই অনুষ্ঠানে ডর এক্লিপসে আপনাকে আমি ফার্স্ট গেস্ট করেছি, আমি বলবো সেটা হচ্ছে
খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এটার উপরে বেশ কিছু সিনেমাও আমরা দেখেছি, হলিউডে হয়েছে, এবং এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আমার লিসনারদের সঙ্গে। তার আগে আপনি আমাকে একটু বলেন যে এই বিষয়টা আমি ফার্স্ট কোনো মানুষকে মানে সামনাসামনি এরকম বলতে শুনলাম। আপনি ফিউচারে কি ঘটবে সেটা আগে জানতে পারেন, বিশেষ বিশেষ কিছু বিষয়। এটা কবে কবে নাগাদ হচ্ছে, আর রিসেন্টলি এটার কি অবস্থা? রিসেন্টলি এটা কি অবস্থা বলতে, প্রথম এটা আমি ফিল করতে পারি যখন আমার বয়স 8-9 এরকম। তখন আমি মানে কোথাও খেলতে যেতাম, খেলতে গিয়ে গলি হারায় ফেলাইতাম। আমার কাছে মনে হতো এই গলিগুলো সবই আমার চেনা। তো বাসায় এসে আমি চিন্তা করানোর সময় আমি থিঙ্ক করতে পারতাম না এটা আমি স্বপ্নে দেখছি। ওকে। আমি এমনকি জাফলং এর যে 0 পয়েন্ট, জাফলং নদী পার হওয়ার পর একটা রাস্তা আরম্ভ হয় যেটাকে চা বাগানে যেতে হয়, এই সম্পূর্ণ রাস্তাটা আমি হাঁটছি, এবং এই সম্পূর্ণ রাস্তাটায় কোন জায়গায় কোন আনারস গাছ ছিল, কোন জায়গায় কে দানিয়া দাঁড়ায় ছিল, সম্পূর্ণটা আমি আমার মানে আমি দেখতাছি আর মনে হইতাছে এটা আমি কখনো দেখছি। আপনি বুঝলেন কিভাবে এটা জাফলং? যখন গেছি, যখন আমি যাওয়ার পরে বুঝতে পারতাছি এটা জাফলং। ওকে। আমি এই জিনিসটা আগে দেখছি, কিন্তু পরবর্তীতে আপনি কি মিলিয়ে দেখার চেষ্টা করেছেন যে এই জাফলং? জিনিসটা আমি যখন মিলাই দেখার চেষ্টা করি যে আসলে এগুলো আমি কই দেখছি, এগুলো তো আমার দেখার কথা না, টিভিতেও দেখি না, ছবিতেও দেখি না, তখন আমার হঠাৎ করে মনে পড়ে যে আমি স্বপ্নে দেখছি। আর একটা অদ্ভুত জিনিস, মানে কেউ আমার একটা মেসেজ করবে, আমি এটা দেখলাম যে রাজু ভাই আমাকে একটা মেসেজ করবে, সে আমার লেখলো পাবেল কেমন আছো, বা হ্যাপি বার্থডে টু ইউ, 12টা 1 মিনিট বা 2টা 15, 2টা 22। ঠিক এর পরের দিন বা 2-3 দিন পর 12টা 22 আমার মোবাইলে মেসেজ আছে, সে আমার উইশ করছে। এটা রিসেন্টলি গুলো হচ্ছে? এই রিসেন্টলি হইতাছে। আমি তখন আবার জিজ্ঞেস করি রাজু ভাই উইশ করছো? হ্যাঁ উইশ করছি। কি ঈদ মোবারক? যেমন ঈদ মোবারকের উইশ গুলো আমার রাজু ভাই করছে, ঈদ মোবারকের উইশ গুলো সে কয়টা বাজে করবে, কত সেকেন্ডে করবে, এটা পর্যন্ত রাজু ভাইটাকে? রাজু ভাই আপনার এলাকারই এক ভাই? এলাকার এক বড় ভাই। ওকে। এছাড়া কি হয়? আমি কেউ মারা গেলে এটা আমার ভিতরে আমি বুঝতে পারি মানে আগে থেকে মারা যাবে? এই লোকটা মারা যাবে, বেশি দিন বাঁচবে না। আমার নানি মারা গেছে, নানি মারা যাওয়ার 2 মাস আগে আমি বুঝতেছি সে আর থাকবে না। সে একদম সুস্থ মানুষ, এমন না যে অসুস্থ সে মারা যাবে। রিসেন্টলি রাজু আর মা মারা গেছে, এর আগে আমি বুঝতে পারছি যে এ বাঁচবে না, এ মারা যাবে। আর এই কথাটা আমার মনের ভিতরে স্মরণ হওয়ার কোনো মানুষ 3 থেকে 4 মাস বেশি বাঁচে না। মানে যাদেরকে আমার ভিতর থেকে মনে হয় যে না আসলে এই লোকটার বাঁচবে না, এই 3 মাসের বেশি আমি এর একজনের বেশি বাঁচতে দিই না। কিন্তু এই বিষয়গুলো কি শুধু নেগেটিভ বিষয়গুলোই আপনার সিগন্যাল আসে, নাকি পজিটিভও আসে? অনেক সময় সুসংবাদও আছে। সুসংবাদ আসে বলতে সেরকম কিছু মনে পড়ছে না? সেরকম কিছু আমার মানে বেশিরভাগই যেটা হয় যে না বোধক জিনিস, ক্ষতিকর জিনিসগুলোই জিনিসগুলোকে আমি বেশি দেখতে পারি। ওকে। প্রিয় শ্রোতা, এই যে যে বিষয়গুলো ফিউচারে ঘটবে সেটা আগে থেকে বুঝতে পারা, এবং ওর ছোটবেলা থেকেই যে ট্রেন্ড গুলোর মধ্যে ঘটে যাচ্ছে সেটার উপরে সায়েন্সের একটা ব্যাখ্যা আছে। ওকে। রেজা ভাই, কিছু কি এই মুহূর্তে বলবেন নাকি না, আর সময় দেবেন? কিবরিয়া ভাই, আসলে সবাই আসলে ওনারা হয়তো বা এরকম আসার জন্য আসে নাই যে আমি ঠাস করে কিছু বলে ফেলবো ওনাদের সম্পর্কে। ওনারা সবাই দেখলাম যে ওনারা আছে সমাধানের জন্য। Right. আমি ঠাস করে প্রিভিয়াস ঘটনা বলে ফেলে জন্য তারা আসে নাই, তো আমি আগে শুনে নিই। পুরো ঘটনাটা শুনতে যাচ্ছেন? ওকে। দৌড়ের নতুন যে এরা শুরু হয়েছে সেটাকে আমরা বলছি এক্লিপস, এবং দৌড় এক্লিপস এর এই মুহূর্তের যে গেস্ট তার সঙ্গে আমরা পরিচিত হব। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বাইজিদ হোস্তামি। বাইজিদ বোস্তামি, আপনি এসছেন কুমিল্লার হোমনা থেকে? জি, কুমিল্লা হোমনা থেকে। ওকে। কিভাবে আসলেন? আপনাকে SMS করে SMS এ বলছেন যে একটা ভিডিও করে ইমেলে এই ভিডিওটা পাঠান, এবং আমি সেভাবেই আপনাকে পাঠিয়েছেন আমাকে? পাঠিয়েছি, এবং আপনি আমাকে SMS এ বলছেন যে আসতে, তো আমি ওখানে আপনি আজকে এসছেন এবং কষ্ট করে কুমিল্লা থেকে এসছেন। আপনার শরীরের অবস্থা ভালো না, তারপর আপনি আমাদের এখানে এসছেন। ভিডিওটা আমি দেখেছি। আর প্রিয় শ্রোতা, এটাই আসলে মাধ্যম। ধন্যবাদ। আমরা যে কারণে আপনি কষ্ট করে এসছেন সেই গল্পটা আমি একটু আপনাদের শোনাতে চাই, আমাদের লিসনারদেরকে। জি বলুন। জি, আমি গত কয়েক বছর আগে এই কবিরাজটার সাথে পরিচয়। কিভাবে পরিচয়? মানে কবিরাজটা আমার এক আত্মীয় থাকে, শুনছি নাকি সে কামরূপ খামাকা ছিল, কামরূপ খামাকা কাজ করছে এবং সেখান থেকে আসছে। তো সেখান থেকে আসার পর মানে আমি মাঝে মাঝে প্রায় ওনার সাথে ঘুরতাম। ঘুরতেন কেন?
ওনার সাথে আমি ঘুরতাম এই এমনিতেই, যে আমার ভালো লাগতো ওনার সাথে ঘুরতে, আচ্ছা, কারণ আপনার আত্মীয় ছিল উনি? জি জি জি। ওকে। তো উনি আমাকে বলতেছে যে তোমার যত তুলার আসে, তো তুমি এক কাজ করো, আমার সাথে এসে পড়ো, তাহলে তোমার আমি অনেক কিছু করে দেব, যে তোমার কাছে আমি জিন দিয়ে দিব, এবং আমি জিন দিয়ে তোমাকে মানে অনেক কিছু করে দিব। আমি তো খুশি, মানে আমি রাজি হয়ে গেলাম প্রথম কথা। পড়াশোনা করতেন আপনি ওই সময়? জি, জি। কিসে পড়তেন? আমি তখন 6 এ পড়তাম। ক্লাস 6 এ পড়তেন? জি। ফ্যামিলির অবস্থাটা আমি একটু জানবো। আমার আব্বু সৌদি আরবের চাকরি করে, মানে জব করে। ওই সময়টাতে বাবা দেশের বাইরে ছিল? জি, ওই সময় দেশের বাইরে ছিল, এবং আপনাদের কয় ভাই? তারপরও দেশে আসতো। আচ্ছা। আমরা 4 ভাই 1 বোন। আমার বড় ভাই লেখাপড়া করছে, এবং আমার মাচারো ভাই বাইরে থাকছে, এবং আমি। আপনি এই যে কথা টেনে টেনে বলেন, এটা কি ছোটবেলা থেকে ছিল নাকি জি না, recently জি না, হয়েছে? আমার এই প্রবলেমটা তো আজকে যে ছেলেটি আমার এখানে এসছে, তার সম্পর্কে আমি মোটামুটি স্টাডি করেছি, লাইক ও কোথা থেকে এসছে, কি অবস্থা, এই যে সুপার ন্যাচারাল বিলিফ গুলো, সেটা ওর ব্যক্তি জীবনটাকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে, বা আমরা যদি নেগেটিভলি কোনো কিছু এক্সারসাইজ করি সেটা রেজাল্ট কি দাঁড়ায়, সেটার একটা চাক্ষুষ প্রমাণ হচ্ছে আমাদের আজকের এই ছেলেটা। ওর নাম হচ্ছে বাইজিদ। ওকে বাইজিদ, শুনি, আমি পুরো গল্পটাই শুনতে চাই। আপনাকে বললো যে আপনি তুলা রাশি এবং আপনাকে জিন দিয়ে দিবে, রাইট? জি। ওকে। তারপর আমি কি করলাম, ওনার কথায় রাজি হয়ে গেলাম। তো আমার বাবা মা শুনে আমাকে বকা দিচ্ছে, যে এটাও বলতেছে যে দেখ এগুলো ভালো না। বাবা আমার অমান্য করে, কথা অমান্য করে আমি ওনার সাথে গেলাম। উনি আমাকে দিয়ে কাজ করাতো, যেমন প্রথম দিন আমাকে নিয়ে এসেরা, মানে উনি একটা দোকানে গেল, দোকান থেকে এই লোবান কিনছে, কস্তুরি কিনছে, এবং হরিণের চামড়া কিনছে, একটা তাবিজ করছে, একটা দিচ্ছে আমার হাতও, মানে দিয়ে বলছে যে এই জিনিসটা তুমি কবরস্থানে গাড়ি দিয়ে আসো। তখন তো আমি প্রথম একটু ভয় পাইতাম, তো তারপর আমি না করছি, ভাই দেখেন এটা আমি পারবো না, কারণ আমি এটা ভয় পাইতেছি প্রথম। যাই হোক, উনি গেছে, উনি যাবার পর আমাকে সাথে নিয়ে গেছেন, নিয়ে দেখলাম যে একটা পুরনো কবরস্থানের ভিতরে এই তাবিজটা রেখে দিছে। আপনার সামনে? জি, আমার সামনে। কবরস্থানের ভিতরে নাকি কবরের ভিতরে, কোনটা? হ্যাঁ, কবরের ভিতর। মানে কিভাবে করলো উনি? এটা কি করলো, যে আমরা তো গেলাম, মানে যাবার পর একটা কবর দেখছে, গাতা করছে, যেমন মাথার সাইড দিয়ে গাতা করছে কবরটার ভিতর, এই তাবিজটা গাইরে দিছে। তো আয়সা পড়ছে, আয়সা মানে আরেকটা তাবিজ দিছে ওনার হাতও, এই যে তাবিজটা কাজটা করে গেছে। দ্বিতীয় কাজ হলো, মানে আপনি যখন এই কাজটা করলেন তাকে জিজ্ঞেস করলেন না যেটা করলে কি হবে? উনি বলছে যে এটা একটা মেয়ের, এই জিনিসটা করলে নাকি মেয়েটা পাগল হয়ে যাবে। মেয়েটাকে ওই পাগল করতে চাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সামনে সব কথা বলতো না। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা 4 মিনিটের বিরতি নিচ্ছি। আরো একবার স্বাগত। আপনারা শুনছেন টাওয়ার এক্লিপস উইথ মি আরজে কিউডিয়া, এবং আমাদের সাথে রয়েছেন রেজা ভাই। আমরা ব্ল্যাক ম্যাজিক নিয়ে ভয়াবহতম একটি ঘটনার মধ্যে আছি। আমরা কথা না বাড়িয়ে সেই ছেলেটির কাছে আবারও ফিরছি। তো আপনি এটা প্রথম দিন করলেন, তারপর? কয়েকদিন পর আমাকে, মানে আমাদের 2 জনকে নেওয়ার জন্য শরীদপুর থেকে লোক আসছে। শরীদপুর আমরা গেলাম 2 জনেই। তো 2 জনে যাবার একটা বাড়ি বন্ধ করছে। তো আমি 4টা বোতল নিয়ে, মানে সীসা নিয়ে, এই সীসার ভিতর তাবিজ গেড়ে এবং জাফরান কালি নিয়ে এগুলো দিছে আমার কাছে। তো আমি ওর পুরো বাড়িটা বন্ধ করে দিলাম, মানে বলছে আমাকে এই আমলটা পড়বা, আর গনে বাড়ির 4 কোনায় 4টা তাবিজ গেড়ে দিবে। তো তারপরে আমি এটা করে দিলাম। তো সেদিন রাতে আমাকে নিয়ে কবরস্থানে গেছে, এই শরীদপুরই কবরস্থানে আমাকে পাঠাইছে। রাত তখন 11টা বাজে। তখন ভয় পেতেছি, যে এক হলো শিয়ালের ভয়, আবার আরেক হলো যে একটা কবরস্থানে রাতে একা আমি কিভাবে যাব। তো ওনারা দূরে দাঁড়িয়ে ছিল, কবরস্থানের ভিতরে ঢুকে নাই। তো তারপর আমি বুকে সাহস নিয়ে ঢুকলাম। তো ঢুকার পর আমি কবরস্থানে ঢুকলাম, 2টা কবরের মাঝখান দিয়ে আমি যাইতেছি। তো হঠাৎ করে আমি ডান পাটা সামনে রাখলাম, দেখি একটা কালো বিড়াল কোথায় থেকে জানি আসলো, আইসা মানে আমার পায়ের মেঝে পড়লো। তো তাবিজটা করার পর আমি সেখান থেকে, মানে খুব ভয়ে ভয়ে, মানে চোখ দিয়ে আমার যেমন জল এসে পড়ছে, আমি চোখে কান্না করতেছি। আমি ওদের কাছে আইসা পড়ছি। তো আসার পরে ওনারা বলছে যে তুমি ঠিক মতন এটা করতে পারছো কিনা। তো আমি ওনাকে বললাম হ্যাঁ অবশ্যই আমি এটা ঠিক মতন করতে আগে পারছি। কবর দেখিয়ে দিত যে এই কবরে এখানে করতে হবে, এই জি। কবরটাতে করতে হবে, এরকম কবর দেখিয়ে দিত? জি। আচ্ছা। সেখান থেকে এই কবিরাজটা মানে প্রায় 50,000 টাকা আনছে। আমার হাতে 1 টাকাও উনি দেননি।
যাই হোক আমরা সেখান থেকে অনেক ঘুরলাম, তারপর আমরা সেখান থেকে আসলাম আপনি এরকম কতদিন যাবত ওর সঙ্গে থেকেছেন? অনেক দিন। এবং আমাকে দিয়ে মানে এই কাক আছে না, কাক ধরে কাকের ঠোঁটটা কেটে এই ঠোঁটটা দিত, কাজ করতো। তারপর খরকশ মেরে খরকশের দাঁত গুলো এগুলা নিত। তারপর নিয়ে যে মুরগি জবাই দিত। এই মুরগিটা আমি করি নাই, উনি করছে। জবাই কিভাবে দিত? মুরগিটা প্রথম কিন্তু এক কালার, যেমন কালো একদমে যত বলে এত কিন্তু হতো। জানি না এটা কিভাবে জবাই করলো, এটা বিসমিল্লাহ কিছু বলছে না, মানে এটা ডাইরেক্ট ইয়ে করে এটা রক্তটা রেখে দিল একটা সীসার মধ্যে, রক্তটা রাখা মানে এই রক্তটা দিয়ে একটা তাবিজ লেখলো। তারপরে আমাকে দিয়ে মানে ইয়াতে পাঠাইলো শ্মশানে। আমাকে বলে দিচ্ছে যে কিন্তু গো মাটির পাতিল আনবা। পোড়ানোর পরে? হ্যাঁ, পোড়ানোর পরে মাটি একটা পাতিলা ভাঙবে। তো এই পাতিলাটা আমি আনলাম, আনার পর আমি আইনা অনেককে দিছি। এবং আমাকে এটাও বলছে যে তোমাকে এই মাটির পাতিলাটা আনার পথে তোমাকে অনেক ডাকতেও পারে অন্য কেউ, কিন্তু তুমি পিছের দিক তাকাবে না এবং কেউ সাথে কথা বলবা না, তুমি ডাইরেক্ট এই পাতিলাটা নিয়ে চলে আসবা। আসার পথে সত্য কথা বলতে কি ভাই, আমার কাছে মনে হচ্ছে যে কেউ আমাকে ডাকতেছে, পিছা হাঁটতেছে, যেমন আমার সামনে ছায়া পড়তেছে। তারপরও আমি আনলাম আইনা একটা সাদা কাপড় দিয়ে পাতিলাটা ডেকে দিলাম, ওনাকে দিলাম। ওনাকে দেওয়ার পর অনেকদিন এই পাতিলাটা ওনার বাসায় রাখলো। রাখার পরে মানে এই পাতিলাটায় নাকি ওনাকে ডাকতো আর আমাকে ডাকতো যে আমাকে কেন এখানে আনছিস, আমি যেখানে আছি সেখানেই আমাকে দিয়ে। তারপর এটা কি করলো, এই কুবরাজটা নাকি ফেলে দিল। প্রায় রাতে ঘুমাই থাকলে এই পাতিলাটা ডাকতো। এরপরে উনি ফেলে দিয়েছে এটা? জি, এটা আমি শুনছি যে ফেলে। তো আপনি এগুলো কেন করতেন? মানে জিন আপনাকে দিবে এই আশায় আপনি কাজগুলো করতেন? জি। তো জিন আপনাকে দিতে পারলো? জি না, আমাকে হ্যাঁ জিন দিতে পারছে, যে আমার জীবনটা শেষ করে দিছে। কি হলো, কেন বলছেন এই কথাটা? আমি এই কবিরাজটার সাথে থেকে মানে 2014 সাল বৃহস্পতিবার আমি বাজার থেকে আসতেছি, আসার পথে এই কবিরাজটার সাথে আমার দেখা। আমাকে বলছে যে চলো তোমাদের বাসা যাবো। তো আসার পথে আমার এক বড় ভাইয়া দেখছে যে আমরা দুইজন আসতেছি। তো তখন আকাশে খুব বৃষ্টি বলতে এত বেশি বৃষ্টিও পড়ছে না, খালি শুধু বাস পড়তেছে। এক সময় যে আমি বলতেছি ভাইয়া চলেন সড়ক যাবো, তো উনি বলতেছে না চকে দিয়ে যাবো, আসো তাড়াতাড়ি হইব। পর্যায়ে আমি চকে দিয়ে গেলাম, অর্ধেক চকের মেয়েদে দিয়ে যাবার পর আমাকে সেখানে মানে কয়েকটা ছেলে নিয়ে মারলো। তো আমি দেখলাম যে আমাকে মারতেছে এবং চকের মধ্যে বৃষ্টির সময় কেউ ছিল না। মারলো কেন আপনাকে? মারলো কেন যে জানি না, এটা কি কারণে মারলো। যে আমাকে সর্বপ্রথম আমি যাইতেছি রাস্তা দিয়ে, আমাকে 3টা ছেলে বললো যে এই ওকে তো তারপর আমি ভয় পাই নাই, কারণ আমার সাথে কবিরাজ আছে এবং তিনি আমার পরিচিত, আমাকে তো কিছু করলে উনি ধরবই। তো পরবর্তীতে আমি ওনার সাথে সাহস রেখে যাইতেছি। তো এক পর্যায়ে আইসা একজন আমার কালারে ধরে আমাকে একটা খাবার দিল, কবিরাজটা আমাকে ধরছে না। তো তখন আমাকে আরেকটা লাথি দিয়ে ফেলে দিছে। তখন আমি বললাম যে ভাইয়া আমাকে ধরেন না, আমি তো ব্যথা পাচ্ছি। মাথা ব্যথা করছে হালকা। তো তারপরে আমাকে না ধরে উল্টো বলতেছে যে একটু তাড়াতাড়ি কর, মানুষ এসে পড়বে। সেখান থেকে আমি সেন্স হারা ফেলি। তো তারপর থেকে আমি 24 দিন কোনো সেন্স ছিল না আমার। বাংলাদেশের সবচেয়ে বড় বড় ডাক্তার দেখাইছে, কিন্তু কিনু ডাক্তারে আমার রোগ কি এটা ধরতে পারতেছে না। ওই কবিরাজি মূলত এই কাজটি করেছে। মানে কবিরাজি তো সব কথা আপনি শুনতেন, তাহলে আপনাকে কেন এটা মানে জানি না এটা আমি কে করছে। যে আমি বলতেছি যে কবিরাজ করে, কিন্তু আমি যখন সুস্থ হয়ে আসলাম 3 মাস পর আমার যখন জবান ফিরে, তখন আমি বলতেছি যে আমাকে এই কবিরাজ মারছে। তো কবিরাজকে জিজ্ঞাসা করা হয়েছে, কবিরাজ বলে না কখনোই না, আমি করি নাই। তো ওনার কবিরাজের আম্মু বলতেছে যে তোমার কথাটা আমি মানি এবং আমি আমার ছেলের কথাটাও মানি, কারণ আমার ছেলের সাথে জিন থাকে। আমার ছেলে হয়তো আমার ছেলের জিনেরা হয়তো তোমাকে এটা করতে পারে। আমি অসুস্থ, যে আমি আজও মানে এখনো আমি হাঁটতে পারতেছি না এবং আমি প্রতিদিন রাত্রে প্রায় আমি আমার রুমের ভিতর ছায়া দেখি।
আপনার শরীরে কিছু ডিসঅর্ডার দেখা দিয়েছে, এই যে সেগুলো কি কি? ডান পাটা একদম অবশ হয়ে গেছে, আস্তে আস্তে ভালো হয়ে এখন আমি অনেকটাই সুস্থ, কিন্তু আমি একটা সুস্থ মানুষের মতন হাঁটতে পারতেছি না। সেটা আমি বুঝতে পারছি। আপনার কোথায় কোথায় প্রবলেম হচ্ছে আমাকে একটু দেখাবেন? আমার ডান হাতে দাঁড়ান একটু দেখি। সোজা করতে পারেন না? না, এটা একটু দেখান। আপনার হাত সবসময় এরকম থাকে না? হ্যাঁ। আমি এই সমস্যা, ডানাটা আপনি আপনার বাঁ হাতে ধরে থাকতে হয়, হ্যাঁ হ্যাঁ, মানে আপনি শক্ত পান না? চাঁদে হাতটা কাঁপে। শক্তি পান না? জি না, আচ্ছা, আর কোথায় প্রবলেম হচ্ছে? ডান পাটা। একটু দাঁড়াবেন, দাঁড়া একটু দেখবেন আমাকে কি অবস্থা। ডান পায়ের সমস্যা ছোট হয়ে গেছে পা, বা অন্য কোনো কিছু কি? হ্যাঁ, 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 পাটা একটু ছোট হয়ে গেছে। ওকে, ঠিক আছে, আপনি বসেন বসেন। তো কবিরাজ যদি আপনার এটা না করে থাকে, তো আপনি সুস্থ হওয়ার পরে কি কবিরাজের সঙ্গে আবার মিশলেন? আমি কবিরাজটার সাথে কোথাও যাইনি, কিন্তু আমি এই কবিরাজটা আমাকে দেখে আমি প্রায় 2 বছর আমি কবিরাজটার সাথে কথা বলি না। সবার আগে বলে দেয় আমার আব্বু একটা হাফেজ। আমার আব্বু এটা বলতে যে দেখ, ওই যদি তোকে ইমুন করে থাকে ওর বিচার আল্লাহ করবে, আল্লাহ সব দেখে। আপনার কান দুটো কি আগে থেকে এরকম, নাকি একটু অসুস্থ হওয়ার পর থেকে? অসুস্থ হওয়ার পর আমি তো এখন মানে ঠিক মতন কথা বলতে পারতেছি না, এবং আমার এক সাইড এই ডান সাইডটা মানে একটু প্রবলেম আছে, বাম সাইডে নাই, কিন্তু আমি এই ডান কানও আপনার ডান কানটা শোনেন, হ্যাঁ না, কানের বিষয়টা হচ্ছে কান দেখতেই একটু অন্যরকম, জি মানে বড় বড় হয়ে যাচ্ছে এবং অদ্ভুত রকমের হয়ে যাচ্ছে। আপনারা সবাই কখনো কিনু কবিরাজের সাথে থাকেন না, কারণ আপনারা যদি থাকেন, হ্যাঁ থাকেন ইসলামের ইয়াতে, কিনু কাউকে কিনু ব্ল্যাক ম্যাজিক করবেন না, কাউর কিনু ক্ষতি করবেন না, তাহলে আপনাদের আমার মতন পরিস্থিতি হইতে পারে। আল্লাহ কিভাবে প্রতিশোধ নেয় এটা বলা যায় না। এখন আমি আমার 2 চোখের পানি ফেলানো ছাড়া আর কিছু করার নেই। আপনার লেখাপড়া বন্ধ হয়ে গেছে? জি, আমার লেখাপড়া বন্ধ। আমি যদি এখন রাস্তার মধ্যে বের হই, কারণ আমি সুস্থভাবে হাঁটতে পারতেছি না, আমাকে একটা আমার বন্ধু বান্ধব আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে না কোথাও, আমার বন্ধু বান্ধবী আমাকে নিয়ে মানে আতুরা লুলা এসব বলে মানে আমাকে কষ্ট দিচ্ছে, মানে আমার ফ্যামিলিটাই চেঞ্জ হয়ে গেল। যেমন আমার আব্বু আগে কাজ করতো সৌদি আরবে, সেখানে প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করতো, কিন্তু এখন যা টাকা ইনকাম করে সব টাকা অন্যজনে নিয়ে যায়, কারণ 15 থেকে 20 লাখ টাকার মতন ঋণ হয়ে গেছে। তারপর এই যা লাভ করে এগুলো দিয়ে মানে লাভ দিয়ে আর কিছুই থাকতেছে না। আমরা এরকম শুনেছি যে ব্ল্যাক ম্যাজিক যিনি করেন তার ইফেক্টটা শুধুমাত্র তার উপরে পড়ে না, তার চারপাশে যারা থাকেন তাদের উপরেও পড়ে। যদি আপনি স্পিরিচুয়াল এই বিষয়গুলো বিলিভ করেন, তাহলে ওর ক্ষেত্রে যেটা হয়েছে সেটা ব্ল্যাক ম্যাজিক ইফেক্ট আপনি বলতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাবো, আপনি কুমিল্লা থেকে কষ্ট করে এই পা নিয়ে আপনি যেভাবেই হোক ম্যানেজ করে আমাদের এখানে এসেছেন, সেজন্য আপনার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। যদি রেজা ভাইয়ের কিছু বলার থাকে আপনার পার্টিকুলার বিষয়টা নিয়ে, নিশ্চয়ই সেটা বলবেন। আমি ঠিক জানি না আপনার কাছে কতটা নরমাল মনে হচ্ছে। এই ব্যাপারটা আসলে মারাত্মক ভয়ঙ্কর, মানে আমার লাইফে মানে ঘটে যাওয়া মানে দেখা ঘটনার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট মানে হরিফাইক ঘটনা। ওকে, আমি পরে এটা আনসার করবো। ওকে। দহর এক্লিপস শুনছেন আপনারা প্রিয় শ্রোতা, এবং আমার সঙ্গে রয়েছেন আরো একজন গেস্ট, আমরা তার সঙ্গে কথা বলবো। এর নামটা একটু বলেন। আমার নাম জুবাইর আহমেদ। বয়স এই মুহূর্তে 20। ওকে, ঢাকাতে আছেন এবং কোচিং করছেন আপনি ভর্তি হওয়ার জন্য। এই ইনফরমেশন আমি জানি এই কারণ আপনাদের একটা প্রসিডিউর মেনটেন করতে হয় আমার এখানে আসার জন্য। সো জুবাইর, কি বলতে চান মানে আজকে যেটা আপনি আমাদের লিসনারের সঙ্গে শেয়ার করবেন? অলমোস্ট 1 বছর যাবত আমি কিছু প্যারানর্মাল সমস্যার মুখে আসছি। স্টার্টিংটা কিভাবে? তখন বরিশালে থাকতাম, তো জি। আমি রাত্রে দেখা যেত যে 1টা পর্যন্ত ছাদে বসে থাকতাম। কেন বসে থাকতেন? এমনিতেই বসে থাকতাম, মানে বাসায় তেমন লোকজন ছিল না, একটু বোরিং লাগতো, তো দেখা যেত ছাদে বসে বসে কিছুক্ষণ গান শুনতাম বা টাইমটা পাস করতাম। তো এরকম একদিন হয় যে আমি হঠাৎ করে ভয় লাগতেছিল ছাদে বসে, তো আমি তখন নেমে আসি। তো ওই দিন রাতে আমি একটা স্বপ্ন দেখি যে আমি যেখানে বসা ছিলাম ওখানেই বসা আছি, হঠাৎ করে পাশ থেকে একটা কালো জন্তু মতো, চোখ দুটো বেশ বড় আর দাঁতগুলো ছিল বড় বড়, আমার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়লো। ওকে, এটা আপনি স্বপ্ন দেখেন? হ্যাঁ, এটা আমি স্বপ্নে তার আগে আমার দুটো জিনিস আপনাকে জানার আছে। আপনি রেগুলার ওখানে বসতেন, হ্যাঁ, regular। আশেপাশে কোনো গাছ টাছ, বড় কোনো গাছ হ্যাঁ, টাছ কিছু? আমাদের বাসাটা ছিল একটা বড় বাগান বাড়ি, আশেপাশে কোনো ঘর ছিল না, টোটালি একটা বড় বাগান ছিল, সব বড় বড় গাছে ভর্তি এরকম। ওকে, একা একাই থাকতেন ওখানে? একা বলতে ফ্যামিলি সহ থাকতাম, কিন্তু ফ্যামিলিতে আমার ছোট ভাই আর আমার বোন। না মানে ছাদে কি একাই হ্যাঁ, থাকতেন? ছাদে একাই থাকতাম। আপনার, আমরা সাধারণ মানুষ যারা, তারাও তো মানে ওই সময়টাতে ছাদে থাকা আমাদের জন্য সেটা হলো ভয়ঙ্কর। তো আপনার আমি তখন খুব একটা ভয় পেতাম, মানে ভয় ভালো লাগতো? ভালো লাগতো আমার।
স্বপ্ন আমি সাধারণত এই স্বপ্নগুলো দেখে খুব একটা স্পষ্ট থাকে না, কিন্তু এই স্বপ্নটা আমার মানে একদম মনের মধ্যে গেঁথে গেল এমন অবস্থা। তো এটা কি এরকম যে খুব মানে- ভয়ঙ্কর টাইপের একটা জন্তু বা ওরকম কোনো ভয়ঙ্কর কিছু? ছিল, কুকুরের মতো ছিল কিন্তু সাইজটা অনেক বড় বড় ছিল। আমি এখানে একটু বলে রাখি প্রিয় শ্রোতা, এটা বিষয়টা যেরকম যে আমি খুব বেশি জানি তা না, বাট এটা আপনি নিজেও জানতে পারেন। আমি একটু রিসার্চ করেই বলি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে কাউকে যদি জিন পজেস্ট করে তাহলে সেটার 3টা প্রসেস আছে। তার মধ্যে একটা প্রসেস হচ্ছে যেটা উনি আপনাকে একটু আগে বললেন, নিয়মিত আপনি দেখবেন যে ঘুমের মধ্যে কোনো বড় ধরনের জন্তু, সেটা দেখতে সিংহের মতো ভয়ঙ্কর, সেটা আপনার দিকে তেড়ে আসছে, আপনার উপর ঝাঁপিয়ে পড়তে চাচ্ছে, কিন্তু সেটা নিয়মিত হতে হবে, রেগুলার হতে হবে। এবং আরেকটা সিমটম যেটা বলা হয় যে আপনার খুব অল্প সময়ের জন্য রাতের বেলা ঘুম হবে, এবং যতটুকু সময় আপনি ঘুমাবেন তারপরে যখন ঘুমটা ভাঙবে ওই সময়টাতে আপনার প্রচুর মাথা ব্যথা হবে, এবং ওই মাথা ব্যথাটা সারানোর জন্য আপনি ডাক্তারের কাছে যাবেন, কিন্তু ডাক্তার সেটার কোনো মানে কারণ কি সেটা খুঁজে পাবে না। এরকম 2-3টা কারণের কথা আমি জানি, যেটা আসলে আমার কথা না, সেটা আসলে ইসলামিক রিসার্চার যারা আছেন, গবেষণা করে যারা পেয়েছেন, এবং আপনি নিজেও যদি ইউটিউবে খোঁজ করেন বা সার্চ করেন তাহলে এই কথাগুলোর সাথে আপনি মিল পাবেন। ঠিক আছে, তো এটা আপনি রেগুলার দেখতেন নাকি? এটা আমি প্রায় অনেক দিন দেখছি, মেবি 2 সপ্তাহের মতো আমি এটা দেখেছি। তো এরপরে আমি অন্য আরেকটা স্বপ্ন দেখলাম, যেটা হলো যে আমি শুয়েছিলাম, তো আমার বাসায় ছাদে ওঠার যে সিঁড়িটা ওটা ছিল আমার মানে আমার রুমের একদম পাশে। ওই দিন আমি যে স্বপ্নটা দেখলাম যে একটা কালো একটা লোক, বেশ লম্বা, চুলগুলো কোঁকড়ানো এবং বড় বড়, আর চোখ দুটো অনেক বড়, সামনের দিকে বের করা। আমি দেখছি যে সে আমার বা পাটা টেনে ওই ছাদের দিকে নিয়ে যাচ্ছে, খুব গর্জন করতেছে আর ছাদের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু ছাদে মানে ওঠার যে দরজাটা, ওই দরজা পর্যন্ত নিয়ে সে আর নিতে পারতেছে না, তো ওখানেই রেখে দিল। তো সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। তো আমি তখন দেখলাম যে আমার রুম থেকে বের হতে হলে মানে খাটে আমি যে ডিরেকশনে ঘুমাই, তো ওই পায়ের দিকে একদম সোজাই মানে দরজাটা। তো আমি দেখলাম যে আমি খাট থেকে অলমোস্ট মানে আমার যে বা পাটা ধরা দেখছি, তো ওই বা পাটাই আমার খাট থেকে নিচে নামানো, একদম নিচের দিকে টানা। মানে সচরাচর তো মানুষ সোজা তো আর ঘুমানোর মধ্যে মনে হয় না যে সোজা নিচের দিকে যেতে পারে, পাশাপাশি করে, কিন্তু আমি একদম সোজা নিচের দিকে। মানে কেউ আপনাকে টান দিয়ে ওরকম ভাবে এরকম মনে হচ্ছে যে আমাকে টান দিয়ে নিছে, বাপাটাই টান দেওয়া হয়েছে, এরকম কিছু একটা। তো এই স্বপ্নটা দেখলাম। তো আমি বাসায় বললাম ব্যাপারটা, তো ও খুব একটা বিশ্বাস করেনি। বললো যে তুমি নামাজ পড়ো আর রেগুলার একটু ধার্মিক হও, দেখো হয়তো ঠিক হয়ে যাবে। এরপরে শুরু হলো আরেকটা ঘটনা, যে আমি যখনই ঘুমাতে যাই, চোখটা বুঝি হালকা ঘুম আসবে, তখন আমি টের পাচ্ছি কেউ আমাকে ডাক দিচ্ছে। এটা হচ্ছে পরিচিত ভয়েস। দেখা যাচ্ছে কখনো আপনার বাবার ভয়েস পাচ্ছি, হয়তো বাড়ির আশেপাশে কেন এলাকার মধ্যেই নাই যে এত রাতে সে এসে আমাকে ডাক দিবে, এমনটা হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যখন বাবার ভয়েস বা বাসার কারো ভয়েস পাই, উঠে দেখি সবাই ঘুমাচ্ছে, আর এত রাতে এভাবে তো আর কেউ মানে ফাইজলামিও করবে না। তো দেখা যাচ্ছে এই জিনিসটা আমার প্রতিনিয়ত হচ্ছে। পরিচিত একজন হুজুর ছিল, তা আমি তার কাছে গেলাম যে ব্যাপারটা কি। হাত দেখলো, আরো কি কি করলো জানো, তো তারপরে বললো যে তোমার উপরে একটা খারাপ আত্মার নজর আছে, যেটা হয়তো তোমার বাসার আশেপাশে থেকেই তোমার উপরে নজর করছে। উনি কি আপনার স্টোরিটা শুনে নিয়েছিল আগে থেকে নাকি না দেখিয়ে বলে দিল? স্টোরি কিছুটা শুনেছিল, পুরোপুরি পুরোপুরি শুনেনি। ওকে। এরপর এসে বললো যে তোমার একটা আত্মার নজর আছে, তো এখানে তোমার সে ক্ষতি করবে কিভাবে, তোমাকে এরকম ভয় তো দেখাবেই, কিন্তু সাথে হবে কি তোমার আত্মীয় স্বজন বা পরিচিত যারা কাছের মানুষ আছে তাদের আস্তে আস্তে তোমার থেকে দূরে সরিয়ে দিবে, যে দেখা যাবে যে তোমাকে এভাবে করে সুইসাইড করার একটা ইয়াতে নিয়ে যাবে। ওকে। তো দেখা যাচ্ছে আমার লাইফে সেরকমই হচ্ছিল। আমার পরিবারে যারা ছিল, মা বাবা বা ভাই বোন যারা ছিল, কেউ আমাকে মানে সহ্য করতে পারতেছে না। মানে হঠাৎ করে এরকম শুরু হচ্ছে যে কেউ আমাকে সহ্য করতে পারতেছে না। আমি মানে কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কারণ খুঁজে পাচ্ছি না। আমি ভালো কাজ করতেছি, খারাপ কাজ করতেছি, মানে ভালো কাজ বা কিছু না করলেও আমার কথা শুনতে হচ্ছে। এমন হয় যে আমি বাসায় বসে আছি, তো সারাদিন কেন বাসায় বসে আছো। আবার আমি একটু বাইরে ঘুরতে যাচ্ছি, তখন বলে যে সারাদিন বাইরে ঘুরতেছো, বাসার দিকে কোনো খেয়াল নাই। মানে আমি যেটাই করতেছি তাতেই আমার কথা শুনতে হচ্ছে। তো দেখা যাচ্ছে যে মা বাবার কাছ থেকে এরকম কথা শুনলে একটু মেন্টালি তো খারাপ লাগে আমার। তো এরকম হচ্ছে। এবার ফ্রেন্ডদের সাথে, তাদের সাথেও আমার কোনো কারণ ছাড়াই দেখা যাচ্ছে যে একটু ঝামেলা হচ্ছে বা তাদের সাথে ফ্রেন্ডশিপ থাকছে না। তো উনি এরকম কথা বলে দিয়েছিল আগেই যে তোমার ফ্যামিলিতে এরকম সমস্যা হবে, আর হবে যে তোমার বাবা অনেক বিজনেসে লস করবে।
বাবা বড় ধরনের বিজনেস একটা লস খেলো, মা বাবার বকা শোনা। মানে আপনার প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে এখানে। হ্যাঁ, তো আপনি এখন কোনো প্যারানর্মাল বিষয় কি দেখেন আপনার স্বপ্নে বা অন্য কোনো বিষয়গুলোর এখন হচ্ছে রিসেন্টলি কি দেখেছেন? রিসেন্টলি হলো যে আমি ঈদে ঢাকা যখন আসছি ঈদের আগে, তো তখন ঢাকা আসছি পরে ওই সমস্যাগুলো আমার হতো না, কিন্তু ঢাকা আসার আগে পর্যন্ত হতো। তো এরপরে দেখা গেল আমি ঈদে বাড়িতে গেলাম, তো বাড়িতে যাওয়ার সাথে সাথে আমার আবার ওই সমস্যাটা শুরু হলো যে আমি ঘুমাতে যাচ্ছি, আমার এরকম ডাকতেছে। আর এক্স্যাক্টলি আমার যে রুম, আমার ওই রুমে বসেই হচ্ছে, আমি অন্য রুমে গিয়ে ঘুমাচ্ছি, তখন আমার কিছু হচ্ছে না। রাত্র তখন প্রায় 1টা বাজে, তো আমার একটা ফোন কল আসছে, তো রুমমেট আছে, এই জন্য প্রবলেম হয়, আমি গেটের সামনে গিয়ে কথা বললাম। তো কথা বলে 2 মিনিট আমি দাঁড়াইলাম এমনি, তো তখন দেখা আমি টের পাচ্ছি কে যেন আমাকে ডাকছে, বারবার আমার নামটা ধরে ডাকছে। আমি একটু ভয় পেয়ে এরপর চলেই আসলাম। গতকালকে রাতে একটা ঘটনা ঘটলো যে আমি ঘুমিয়ে আছি, বা রাত মেবি তখন 3টা বাজে এরকম হবে। তো আমার বেড হলো ফ্লোর করা, তো ফ্লোরের পাশে আমার ডান পাশে হলো পানির বোতল রাখা, মশারি নেওয়া ছিল। তো আমি হঠাৎ করে টের পাচ্ছি আমার গায়ে পানি ঢালা হচ্ছে। তো আমি হঠাৎ উঠে গেলাম, উঠে দেখি আমার বাম পা, মানে বোতল ছিল ডান পাশে, কিন্তু আমার বাম পা পুরো ভেজা পানিতে। ইন্টারেস্টিং। ওকে, আমরা এখান থেকে ফিরে 5 মিনিট পর আমরা যেখানটায় ছিলাম ওখান থেকে ফিরতে চাই, পানি নিয়ে, মশারি নিয়ে, যেটা বলছিলেন আপনি। তারপর এরপরে আমি উঠে দেখলাম যে মশারি যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু আমার বেডেও পানি ঢালা। এরপরে আমি দেখলাম যে বোতলটা মানে ফ্লোরে পড়া আছে, ফ্লোরেও পানি, কিন্তু বোতলের মুখটা আটকানো। ভেরি ইন্টারেস্টিং। তো আপনি এই ঘটনা যখন ঘটলো কারোর সাথে শেয়ার করলেন না, বা আমি, কাউকে ডাকলেন না? না, আমি কাউকে ডাকি নাই আসলে, তখন একটু ঘুমের মধ্যে ছিলাম, তো আপনি অ্যাভয়েড করেছেন? অ্যাভয়েড করে গেছি। তো পরে সকালে ব্যাপারটা আরো চিন্তা করলাম যে এরকম কিভাবে হলো। আপনার প্রবলেম গুলো বেসিক্যালি 1 বছর যাবত হচ্ছে এই ধরনের সমস্যা। গত বছর রোজা থেকে। আপনার নিজে থেকে বিষয়টা কেমন? আপনি কি এটাকে সত্যি সত্যি প্যারানর্মাল প্রবলেম মনে করছেন? একটা ঘটনা বলতে ভুলে গেছি, এটা বরিশালে তখন বাসায় আমি একা ছিলাম, আমার ফ্যামিলি সবাই ঢাকা আসছিল একটা কারণে। তো দেখা যাচ্ছে যে রাত্র 8:30 9টার সময় আমি টের পেতাম আমাদের ডাইনিং রুম যেটা, সেখানে যে চেয়ার গুলা রাখা, ওই চেয়ার গুলো টানা শব্দ হচ্ছে, ফ্লোরের উপর চেয়ার টানলে যেরকম শব্দ হয়। শুধু আপনি পেতেন নাকি অন্য কেউ? তখন বাসায় কেউ ছিল না, আমি একাই ছিলাম। ও ওকে। তো এখন দেখা যেত যে এই শব্দটা পেতাম। এরপরে রাত্র 11টার দিকে একটা ছেলে আসতো, আমাদের ফার্ম আছে, তো ওই ফার্মে কাজ করতো, ওকে নিয়ে আমি বাসায় ঘুমাইতাম, একা ঘুমতে পারতাম। প্রথমে ভাবলাম যে হয়তোবা আমার একা আছি এর জন্য ভয় লাগতেছে, এর জন্য এরকম হচ্ছে, বা আমি ভুল শুনতেছি। তো আমি একদিন করলাম কি যে টেস্ট করলাম যে আসলেই সত্যি হচ্ছে কিনা। তো আমি করলাম কি, সব চেয়ার গুলো টেবিলের কাছে একদম গোছায় রাখলাম, সোজা মানে এক সারিতে ঠিক করে রাখলাম। তো পরে আমি ঘন্টাখানিক পরে ওরকম চেয়ার টানা শব্দ পেলাম। তো কিছুক্ষণ পরে নিজে নিজে সাহস করে গেলাম সেখানে, তো গিয়ে দেখি 2টা চেয়ার ওই সারি থেকে পেছনের দিকে টানা, ওকে, সরানো আর কি, রিপ্লেস করা। তো এটা দেখে তখন আমার মনে হইলো যে এটা আমার মনের ভুল তো হতে পারে না, কারণ যেটা আমি নিজে চেয়ারটা ঠিক করে রেখে এলাম সেটা এভাবে সরে গেল, তো এটা মনের ভুল কিভাবে হয়। পরের দিন থেকে আমি আরেকজনকে নিয়ে একটা রাতে ঘুমোতে পেরেছিলেন আপনি? পরে ঘুমাতে তো পারি নাই, তখনও তো ওই প্রবলেম হতো আমার, ওই যে রাতে কারো ডাক শোনা অথবা এই ধরনের ঘটনা ঘটলে আমার মনে হয় যারা এই ধরনের বিষয়গুলোকে বিলিভ করেন, বা যারা একটু হলেও এই অশরীরী বিষয়গুলো ভয় পান, তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনারা কখনো একা একা রাতের বেলা থাকবেন না। প্রবলেম গুলো নিয়ে এসছেন, সেগুলোর জন্য আমার মনে হয় আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত, যদি এটা বড় দিনকে দিন বড় হতেই থাকে। আর যে কোনো ডাক্তার বা কবিরাজের কাছে গেলেই তারা যদি ফিউচার নিয়ে কিছু একটা বলেন, নেগেটিভ কোনো কিছু বলেন, সেটা অনেক সময় মিলে গেলে যে তারা আসলে সত্য বলেছেন, জেনে বলেছেন, সেটা মনে করাটা উচিত না। যে জিনিস আপনার জীবনকে দুর্বিষহ করে সেটাকে নিয়ে আমার মনে হয় না এত ডিপলি চিন্তা করে, বরং আপনি পজিটিভ চিন্তা করেন। তারপরেও আমাদের এখানে যিনি ভাই আছেন রিসার্চ, আপনি হয়তো কিছু বলবেন আপনার সম্পর্কে। সো আজকের পর থেকে আই হোপ ফর ইউ বেটার লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। প্রিয় শ্রোতা, আমি আর্চিকি প্রিয়া রয়েছে আপনাদের সঙ্গে, এবং রেজা ভাইও আছেন। আর আজকে এখানে বেশ কিছু গেস্ট আমরা পেয়েছি আমাদের প্রথম পর্বের জন্য। বেসিক্যালি ডট এক্লিপস এর ফার্স্ট এপিসোড, বা ডট তো 150তম পর্ব শুরু করলো, সেই অর্থে যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস। এবং 150তম পর্ব থেকে বেশ কিছু পর্ব আমরা এক্লিপস নামে একটা অধ্যায় শুরু করেছি। এখানে নতুন কিছু করার চেষ্টা করছি এবং আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো এই পর্যায়ে যিনি আমার সঙ্গে গেস্ট আছেন তার সঙ্গে একটু পরিচিত হতে চাই। প্রথমে আপনি আপনার নামটা একটু বলুন। সুজানা, আপনি বিবিএ কমপ্লিট করে সিএ পড়ছেন। ওকে, প্যারানর্মাল যে ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটেছে সেগুলো আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছেন। ক্লাস 5-এ পড়তাম, তখন দেখতাম যে একটা সাদা শাড়ি পরা মেয়ে আমাদের মেইন দরজা থেকে ড্রয়িং রুমে ঢুকে যাচ্ছে বা আমাকে ডাক দিচ্ছে। মানে সে সবসময় যেত আমার সামনে দিয়ে, দিনে হোক বিকালে হোক বা রাতে, যে কোনো সময় সে আমার সামনে দিয়ে চলে যেত। তারপরে আমার খালামুনি মারা যায় যখন আমি
বিবিএ ফার্স্ট ইয়ার, তখন খালামুনিকে দেখতাম সবসময় যে সাজুগুজু করে দাঁড়ায় আছে আমার সামনে। আচ্ছা, তো ওইরকম দেখতে দেখতে হঠাৎ করে একদিন ফিল করি যে আমাকে কেউ ডাকে বা আমার বাসায় কোনো আওয়াজ হয়, চেয়ার টানে বা কোন ওয়ার্ড্রপ টর্ড্রপ বা ভারী কিছু টানছে, এরকম আওয়াজ হতেই থাকে। মানে অনেক উঁচু টুচু দেখিয়েছে, তারা বলছে যে কিছু একটা আছে, যায় না এগুলা। মানে আমার সে কোনো ক্ষতি করে না, কিন্তু আমি ভালো কিছু চাইলে সেটা হতে দেয় না। আমার বাসায় আমার আব্বু আম্মুর সাথে আমি ঠিক মতন থাকতে পারি না, হঠাৎ করে জিদ উঠে যায়, তাদেরকে আমি সহ্য করতে পারি না, কেন সহ্য করতে পারেন না? হঠাৎ করে এটা হয়ে যায় অকারণে? কারণে কিছুই হয়নি, আমি অফিস থেকে বা কলেজ থেকে বাসায় গেলাম, তাদেরকে আমার দেখতে ইচ্ছা করছেন, তখন চিল্লাচিল্লি শুরু করে দিলাম তাদের সাথে। আর নর্মালি আমার ফ্রেন্ডদের সাথে আমার রিলেশন খুব ভালো যায় না, 1 মাস 2 মাস ভালো যায়, তারপরে সব শেষ। তারা কোনো কারণে রাগ করলো, আমি রাগ করলাম, রিলেশন টিকে না। জুথি আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমার হচ্ছে না, দেখা যাচ্ছে হঠাৎ করে কথা বন্ধ, আবার হঠাৎ করে কথা হচ্ছে, আচ্ছা, এইসব মানে চলতে থাকে। হঠাৎ করে মানে যোগাযোগ টোটালি বন্ধ, ওকে আমি দেখতে পারি না। ওর আবার হঠাৎ করে ভাব হয়ে যাচ্ছে, হঠাৎ করে আমি ওকে ফোন দিচ্ছি। মোস্ট অ্যাবনর্মাল থিং কি দেখেছেন আপনি আপনার লাইফে এখন পর্যন্ত? অ্যাবনর্মাল থিং দেখেছি, আমাদের বাসা থেকে অনেক দূরে একটা ছাদে একটা লোক বাদুড়ের বেশে আমাকে ইশারা করে। তারপরে অনেক রাতে 3টা-4টার সময় আমি ঘুম ভেঙে দেখি যে সে দাঁড়ায় আছে জানলার পর্দা সরিয়ে, বা এরকম আমার গা টাচ করছে। তখন আপনি কি করেন ওই সময়টাতে? তখন আমি জোরে আম্মুকে চিল্লানিতে ডাক দিই বা লাইট জ্বালালে তখন চলে যায় সাথে সাথে, থাকেন। আপনি একা থাকেন? না, আমি আমার ভাইকে নিয়ে রাখি, আমি ভয় পাই, তো আমরা দুজন এক রুমে আলাদা খাটে শুয়ে রাখি। আপনার ভাই কখনো কোনো কিছু দেখেছে এরকম? আমার ভাই মানে শুনে যে তাকে ডাকছে কেউ, বা সে বুঝে ফিল করে যে কেউ আসে আশেপাশে, কিন্তু সে দেখে না, আমি দেখি। পুরো বাড়িতেই কি প্রবলেমটা আছে, মানে প্রত্যেকটা মেম্বারই কি? ছাদেও এই প্রবলেমটা দেখা দেয়, মানে আওয়াজ হয়, রড টানে। আর আশেপাশে বিল্ডিং এ অনেকেই নাকি দেখেছে যে সাদা শাড়ি পরা একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে আশেপাশে বিল্ডিং অনেকে দেখে? বিল্ডিং এ দেখে। আবার এমনও দিনের বেলা বিকালে বারান্দায় দাঁড়ায় আছি, ছাদ থেকে পানি ফেললো অন্য বাসার ছাদে, ওকে। দিয়ে ছাদে যে দেখি কেউ নাই। কয়তলা বাড়ি আপনাদের? 4তলা, আমাদের 4তলা, আমরা আমাদের উপরে ছাদ, আর কোনো আপনাদের নিজেদেরই বাড়ি? না, ভাড়া। ভাড়া বাড়ি। কত বছর যাবত আছেন এখানে? আমরা এখানে 10-12 বছর হয়ে তো গেল। এত সমস্যা আপনারা ফিল করছেন, যেগুলো এতটা কি মনে হচ্ছে বাসা কেন চেঞ্জ করেননি? অনেকেই তো করে। করতে চাচ্ছি, হচ্ছে না চেঞ্জ। এত বাসা দেখি, বাসায় পছন্দ পছন্দ হয় হচ্ছে না। আমরা দেখবে যাচ্ছি নিতে যাবো, তখন ভাড়া হয়ে যাচ্ছে, বাসা ভাড়া দিচ্ছি না। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমি আমার ফেসবুকে কিছুদিন আগে এরকম একটা ভিডিও পোস্ট করেছিলাম। অস্ট্রেলিয়া থেকে এক ভদ্র মহিলা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওনার হাজবেন্ড হচ্ছে ডাক্তার এবং উনি মারা গেছেন কিছুদিন আগে। ওনার অস্ট্রেলিয়াতে ওনার একটা বাড়ি কিনেছেন এবং এই বাড়িটা হচ্ছে হন্টেড বাড়ি। উনি ভিডিওটা আমাদেরকে পাঠিয়েছিলেন, জিনটা কোথায় থাকে, কি করে, ওনাদের ধারণা মতো পুরো ভিডিওটা উনি আমাদেরকে পাঠিয়েছিলেন এবং পেজের ভিডিওটা আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন। এবং বাড়িটা বিক্রি করে দিয়ে অন্য কোথাও যেতে যাচ্ছেন। তো এইগুলো প্রথম যখন শুনেছি তখন আমার কাছে বিশ্বাস হয়নি যে এটা কিভাবে সম্ভব। আমি বাড়ি বিক্রি করতে চাইলে জিন আমাকে কেন বাধা দেবে? আজকে আমি আরেকটা কেস এরকম পেলাম যে বাসা চেঞ্জ করতে চাচ্ছে, কিন্তু ওনাদের বাসা কারোরই পছন্দ হয় না। এটা তো আপনার সঙ্গে ঘটে, আর বাকি যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের ক্ষেত্রে কি হয়? সে অসুস্থ, কিন্তু সে যে অসুস্থ, ডাক্তার কোনো রোগ ধরতে পারছে না তার। ডাক্তার বলে যে কোনো অসুখ নাই, কিন্তু সে কিন্তু অসুস্থ। সে খেতে পারে না ঠিক মতন, বমি হয়ে যাচ্ছে, তারপরে তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আমার আব্বুর এই নিয়ে 3বার চোখ অপারেশন হলো, তাও ডাক্তার বলছে চোখ ঠিক হবে না, আবার অপারেশন করতে হবে। এই নিয়ে আরো বলছে আরো 2বার করতে হবে। মানে বাসায় কোনো দিক থেকে কেউ উন্নতি করতে পারছে না। আপনারা কি মানে যেটা আপনাদের গল্প আপনারাই বলছেন, মানে আপনাদের কি মনে হয় আপনারা এমন কোনো কিছু কি করেছিলেন যেটার কারণে আপনাদের ফ্যামিলির উপর এরকম কোনো ইফেক্ট পড়ছে? এরকম কোনো ধারণা কি আপনাদের মধ্যে আছে? এরকম নাই। কিছুই ঘটেনি। তাহলে আপনি যে ঘটনাগুলো এখন বলছেন সেটা কি আপনি ছোটবেলা থেকেই দেখে আসছেন নাকি? ছোটবেলা থেকে না, রিসেন্টলি আমরা এই বাসাতে আসার পরে 3তলায় ছিলাম, 4তলা ওঠার পর থেকে এটা হচ্ছে, আমার আব্বুর অবনতি হচ্ছে। আপনি বিবিএ কমপ্লিট করেছেন, আপনি সিএ পড়ছেন। আমি ওকে এই কারণে ফ্লোর দিয়েছি যে আমরা যদি বলি আমাদের জায়গা থেকে আমাদের সোসাইটিতে মোস্ট সায়েন্টিফিক ম্যান হওয়ার কথা হচ্ছে তার, ওরও বিলিভ সামহাও কিছু না কিছু আছে যেটা ওকে এরকম। আচ্ছা, আপনি রিসেন্টলি কি ধরনের প্রবলেম ফেস করেন আপনি যেটা বলেন? আমি বুঝতে পারি না, কিন্তু এই ঈদের পরপরই আমি দেখেছি যে একটা ছায়া আমার ঘরের মধ্যে দাঁড়িয়ে। আপনি আমাকে যখন অনুষ্ঠান শুরু করে তার আগে বলছিলেন যে আপনাকে ঘুম পাড়িয়ে দেয়, হ্যাঁ, আমার মাথায় হাত তুলে দেয়, মনে হয় আম্মু ঘুম পাড়াচ্ছে আমাকে। সকালবেলা যখন আম্মু কাছে আম্মু তুমি কি আমার ঘুম পাড়িয়ে দিচ্ছ, বলে না আমি তোমার কাছে যাইনি, কিন্তু আমার মনে হয় যে আমার মাথায় কেউ হাত দিচ্ছে। আপনারা কখনো এইগুলোর সমাধানের জন্য কোনো ট্রিটমেন্টের জন্য কবিরাজের কাছে যাওয়া বা হুজুরের কাছে? গিয়েছিলাম, বলেছে যে মানে কিছু একটা আছে সাথে, কোনো ট্রিটমেন্ট নিয়েছেন বা কিছু দেয়, কিন্তু কোনো কাজ হয়নি। মানে তাবিজ আপনারা ইউজও করেছেন? আচ্ছা, এই তাবিজ যে আপনাকে দিল, আপনি কি তাবিজ সম্পর্কে কখনো স্টাডি করেছেন যে আমাদের রিলিজিয়নে তাবিজ নিয়ে কি বলা আছে, বা এই তাবিজটা কোথা থেকে আসলো, কি করলো, কিভাবে হয়, কখনো স্টাডি করবেন? পড়তে বলছে সূরা ফালাক আর রহমান, এগুলোও পড়তে বলছে। যখন পড়ি তখন মানে প্রথম পড়তে গেলে পড়তে পারতাম না, ভুলে যেতাম বা গা জ্বলতো, এরকম হয়। বা আব্বু যদি কোনো সূরা পড়ে, মানে আর রহমান, সূরা নাস, এগুলা পরে আমার গা জ্বলে। আপনার গা চলে?
মানে আমি শুনতে পারি না, আমার চিল্লানি উঠে যায়, মানে আমার রাগ উঠে যায় যে কেন পড়ছে এত জোরে। এটা কি আপনি ফিল করতে পারেন? ফিল করি, হ্যাঁ, আমার গা জ্বলে উঠে যায়, মানে গা একদম গরম হয়ে যায়, মানে আগুন ঢেলে দিল কে গায়ে। নিশ্চয়ই আল্লাহ আপনাকে শেফা দান করুক, এই শুভকামনা অবশ্যই থাকবে। এবং আপনি যে কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা আমাদের বেসিক্যালি রেজা ভাই এই বিষয় সম্পর্কে যদি কিছু জানেন সেক্ষেত্রে আপনাকে উনি সাহায্য করবেন। উনি শুনছেন, উনি আছেন আমাদের সঙ্গে কানেক্টেড। আর আপনার মাকেও আপনি সাথে করে নিয়ে এসেছেন। আপনার মার সঙ্গে শুধু অসুখ বিসুখ ছাড়া কি অন্য কোনো বিষয় নিয়ে কোনো কিছু ঘটে? মা একবার, আমি যখন অনেক ছোট তখন সে একটা লোমালো একটা লোক ধরেছিল। হ্যাঁ, আমার মাকেও ধরেছিল, আমার মাও তার হাত। আপনার মা তো আমার সঙ্গেই আছে। আমার ওনার কাছ থেকে একটু শুনি, আপনার কাছ থেকে একটু শুনি অল্প করে কি হয়েছে। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদেরকে একটা কথা বলে নেই, ডর মানে আমরা যে বলি ভয়, সেটা পাওয়ার জন্য একটা পরিবেশের খুব বেশি প্রয়োজন। সেই পরিবেশটা হচ্ছে আপনাকে একা একা শুনতে হবে, কিংবা সাথে আরেকজনকে রাখতে পারেন। আপনি অন্ধকার করে নেবেন, লাইট গুলো অফ করে নেবেন, এবং যদি সম্ভব হয়, যদি অতি বেশি সাহস থাকে, তাহলে জানালাটা হালকা করে খোলা রাখবেন এবং আপনি দেখবেন যে জানালার পাশে অন্ধকার আছে কিনা। এরপর রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করে আপনি শুনবেন। উনি যেটা বললেন আপনার মেয়ে, যে আপনি এরকম ছোটবেলায় বা আপনার কোন এক লাইফের কোন একটা সময় এরকম ঘটনা ঘটেছে, কি ছিল ঘটনাটা? আমি একদিন ঘরে শুয়েছি, জি। হঠাৎ করে এমনি করে হাত দিয়েছি, দেখে আমার হাতটা না রোমলা বড় একটা হাত আমাকে ধরে ফেললো। আমি ভয়ে এমনি করে উঠে নিয়েছি, কিন্তু আমি যে এত ভয় পেয়েছি আমি কাউকে গেছি। সকালে উঠে আমি খাটের নিচ ওপর সব দেখলাম যে না, কিচ্ছু নাই। তখন যে বিড়াল এসছে আমার ঘরে, সে ভয় লাগতো। ওই জিনিসটা এখনো মনে পড়লে, আপনার ওটা এখনো মনে পড়ে? হ্যাঁ, এত বড় বড় নখ আর এত বড় বড় নখ। রেজা ভাই একটা শোতে দেখিয়েছিল যে একটা মানে 30 বছর পুরানো বাড়ি, সেখানে একটা লোক লোমালো একটা জিনিস ধরেছে, সেই টাইপের জিনিস আমার আম্মু ধরছিল আর কি। ওকে, আম্মুকে দেখানোর পর আম্মু বলছে যে আমি তো এরকম কিছু একটা ধরছিলাম। মিল পেয়েছে আর কি, মিল পাওয়ার পরে আর কি। পরে সে আরো ভয় পেয়ে গেছে। এখন রিসেন্টলি কোনো কিছু দেখলে এরকম? তো ছায়া ছায়া দেখি, কিন্তু আমি যখন ওই বাসাটা আমরা একতলায় ছিলাম, হয়তো আমার মেয়ে স্কুলে গেছে, ছেলেটা ছোট শুয়েছে, আম্মু ভাতে, এরকম একটা আওয়াজ হলো। এই জিনিসগুলোকে আপনি রেগুলার শুনতে পান? আম্মু ভাতে, ওনারা কিভাবে ভাবছেন আপনার কাছ থেকে? সে ওই বাসায় 2 দিন গেছিল, আর রাস্তায় বেরোলে মনে হয় আমার মেয়ে আমাকে ডাকছে। না, কিন্তু এটাকে যদি আমরা প্যারানর্মাল বলি তাহলে আমাদের প্রত্যেকের লাইফেই প্যারানর্মাল হয়ে যাবে বিষয়গুলো। একটা সময় আপনি দেখবেন যে আপনার মোবাইলের রিংটোন বাজছে না, আপনি হয়তো পাশের ঘরে আছেন, আপনার হঠাৎ করে মনে হলো আপনার মোবাইলের রিংটোন বাজছে। এটা আমার লাইফেও হয়, এটা প্রত্যেকের লাইফেই হয়। এটাকে অতটা গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। ব্রেন আমাদের অনেক বেশি সিগন্যাল রিজার্ভ করে। ব্রেনটা এমন না যে সবসময় ফাংশনে থাকে, এটা ডিসফাংশনও থাকে। তো উল্টাপাল্টা অনেক কিছু হতে পারে। তার মানে এইটা না যে এটা প্যারানর্মাল জিনিস। আপনি হয়তো আমাদের এই ভিডিও দেখে একটু হলেও ভয় পেয়েছেন, এমনও তো হতে পারে যে আপনি হয়তো সত্যি সত্যি একটা বিড়াল ছিল। আপনি এভাবে ভাবুন না, ভাবতে সমস্যাটা কোথায়? এটা আপনাকে মানসিক শান্তি দিবে। যেহেতু আপনার জীবনে এটা কন্টিনিউয়াসলি ঘটছে না, সুতরাং আপনি ধরে নেবেন যে এটা খারাপ কোনো কিছু ছিল না, তাহলে আপনি হয়তো ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকার জন্য যদি আমরা একটু, এটা এক ধরনের মেডিটেশন, আমরা যদি এই ধরনের মেডিটেশন করি সমস্যা কোথায়? বাসায় ভয়ের কারণে। বয়স হয়েছে, তাও আমি বাসায় একা থাকি। সেটা ক্ষেত্রে আমরা বলবো যদি এরকম ভয় পান তাহলে একা না থাকাটাই ভালো। কিন্তু যারা ভয় এনজয় করতে চান তারা আমি যে রেসিপিটা বললাম সেই অনুসারে ডর শোনার চেষ্টা করবেন। থ্যাংক ইউ, আপনারা এসছেন এবং আমাদের জায়গা থেকে আপনাদের জন্য সাজেশন দেয়া থেকে শুরু করে, এবং একই সাথে যেটা করলে আপনার জন্য ভালো হবে, ডাক্তারের কাছে যাওয়া না, যেটা করার, যেটা আমরা অনেক সময় করে থাকি বাট নট ইন অন এয়ার, সেটা আমরা নিশ্চয়ই করি। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ডাক্তার, পীর, ফকির, তাবিজ, মানে যেখানে বলেছিলাম সেখানে গেছি, তো আমার মেয়ে আমি সুস্থ করতে পারি। ওষুধও খাওয়া গেছে। মানসিক রোগের হ্যাঁ, আমি কোন রকম মেয়ে সুস্থ করতে পারছি। সুস্থ করার মালিক আল্লাহ, নিশ্চয়ই আপনাদের দিকে উনি মুখ তুলে চাইবেন। অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সরিদা ভাই, কি বলার আছে আপনার? এই যে গল্পগুলো আমরা এখানে শুনলাম, বিশেষ করে আমি তো বলবো প্রথমে যেটা আমি শুনেছি যে বলতে পারছে যে আসলে কালকে কি হবে 3 মাস পরে, এবং ম্যাক্সিমাম হচ্ছে নেগেটিভ ঘটনাগুলো। এবং তারপরে যেটা দেখলাম যে ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে যুক্ত ছিল ছেলেটা, এবং ভয়াবহ রকমের প্রবলেম ফেস করতেছে সে লাইফে এখন, এবং সে প্যারালাইজ হয়ে গেছে। এবং তারপরে যে ঘটনাটা আসলো সেটা হচ্ছে অনেক রাত পর্যন্ত ছাদে এসে একা একা থাকে। এটা তো আমার মনে হয় ব্যক্তিগত জায়গা থেকে আমি বলবো যেটা উচিত না। হ্যাঁ, তারপরে আমরা তো মুরব্বীরা বলতো সন্ধ্যার পরে ছাদে যাওয়াই ঠিক না, একা একা যাওয়া ঠিক না। এবং তারপরে যে ভদ্রমহিলাকে আমরা পেলাম, উনি প্রচন্ড রাগী, বাবা আমাকেও পছন্দ করছে না, এবং ঘুমের মধ্যে সে অ্যাবনর্মাল কিছু ফিল করছে। সবকিছু মিলে আপনি আমি টোটাল একটা সামার দিয়ে চাই। আসলে স্বপ্ন আগে থেকে বলতে পারা, এটাকে আসলে কি রে ভাই, এটা আর এর মধ্যে পড়ে না, মানে র্যাপিড আই মুভমেন্টে পড়ে না। এটাকে বলা হয় ইমোশন ওনার ছিল না, মানে ওনার ইমোশন করে কিল করে ফেলছে। তো ইমোশন জিনিসটা হচ্ছে এরকম, এনার্জি ইন মোশন।
কোন একটা শয়তান জিন বা শয়তান পিচাস সামথিং ওনাকে এটা করতে হেল্প করে। আমরা জানি যে জিনরা একসময় আকাশে উঠতে পারতো এবং ফেরেশতাদের কথা শুনতে পারতো, গণকদেরকে এসে বলতো যে কালকে এটা হবে, পরশু এটা হবে। ওকে এখন স্যাটেলাইটের মাধ্যমে হচ্ছে, তো উনি অলরেডি নিজের মধ্যে উনি হারাই গেছে। ওকে আপনি এটা আমি মাঝে মাঝে বলছিলাম যে এই ব্ল্যাক ম্যাজিকের যে ছেলেটা এসছে ওর দিকে আমি তাকাতে পারছিলাম না, আমার চোখ ভারী হয়ে গিয়েছিল। আমি বলেছি, আপনি চুপচাপ শুনছিলেন সেই মুহূর্তে। কি বলতে চান ওই যে ব্ল্যাক ম্যাজিকটা করলো, ওর যে এফেক্টটা পড়লো? আমি আমার একটা বন্ধু ঘটনা বলছিলাম, উত্তরে থাকে, ব্ল্যাক ম্যাজিকের পরে প্যারালাইসিস করছে, তো উনি সেম ভাবে আসছে এবং ওনার যে অবস্থা দেখতেছি আমি, উনি শুধু একা না, ওনার পুরো ফ্যামিলি পর্যন্ত এফেক্টেড সুস্থ। কি করতে পারে রিকভারির জন্য? রিকভারির জন্য আমি একটা কথাই বলবো কিভাবে, আমি একটা ছোট্ট জিনিস ওনাকে দিব, ওকে এটা ওনাকে ইউজ করতে হবে। Okay. আশা করি এটা ইউজ করলে ওনার পায়ের যে সমস্যা বা একটা স্পাস, কিন্তু এটা কোনো সাইন্টিফিক না, নন সাইন্টিফিক। এটা আমরা বলি যে আল্লাহ ভরসা, আল্লাহ যদি চাই, কেননা মানে আল্লাহ চাইলে কি না ঠিক হয়, এটাই আমি বলবো। আল্লাহ দোয়া করি আপনি সুস্থ হয়ে যায়। ওকে বাকি যে কেসটা ছিল ছাদে বসার ব্যাপারটা বলছে কিভাবে, আমি নিজে একটা ছাদে বসে থাকতাম, আমি ছাদের আলো দিয়ে অনেক কিছু করতাম। ছাদে বসার যে ব্যাপারটা, ছাদে অনেক সময় আমরা বসি কিন্তু আমরা জানি না যে আমাদেরকে জিন্দা দেখতেছে, হয়তো আমরা দেখতে বা খারাপ আত্মারা দেখতে, যে আত্মার ব্যাপারটা আস্তে আস্তে নিয়ে আসবে এটাতে। আমি বলবো যে ওনার সাথে যে জিনিসটা আছে সেটা কোনো একটা, আমি বলবো প্রেতাত্মা। যদি আপনার জিনের কোন রূপ দেন দিতে পারেন, কোনো সমস্যা নাই, বা ছদ্মনাম হিসেবে আমি প্রেতাত্মা বলতে চাই। প্রেতাত্মাটা মাটিতে পোতা, মানে হত্যা করে মাটিতে পোতা হয়েছে, এবং আমি দেখতেছি এখানে স্পষ্ট ওনার মধ্যে, ওনার চোখের দিকে তাকাচ্ছে, ওনার কপাল দেখতেছি, একটা মেয়ে, ওই মেয়ের বয়স সর্বোচ্চ 7 বছর। ওই মেয়েটা তাকে ক্ষতি করতে চায় না, আসলে জাস্ট কিছু ইনফরমেশন দিতে চায়। তো আমি ওনাকে এটাই বলবো, ভাইজানকে এটাই বলবো, জাস্ট আপনার কথা শুনুন মনোযোগ দিয়ে, মানে বাসায় গিয়ে একটা খাতা রাখবেন, খাতার মধ্যে পাউডার দিবেন এবং খাতাটা যাতে কালো হয়। ওকে ফাইন, আমরা সলিউশনের দিকে যেতে চাই না, কারণ এটি তোমার পার্সোনালি আপনি বলবেন। ওকে বিবিএ, তারপর সে বিবিএ করে, উনি বিবিএ তে পড়াশোনা চালু রাখি, বাবা মাকে পছন্দ করি। এই ক্ষেত্রে আমি কি বলবো কি ভাই, ওনার পুরো ব্যাপারটা অনেক কোনোভাবেই প্যারানর্মাল রোগী না, আচ্ছা। সেটা আপনি আমার মতে ভালো বুঝবেন আমার চেয়ে। রাইট। আপনি একটু দেখেন ব্যাপারটা। প্রিয় শ্রোতা, এই 4টে স্টোরি নিয়েই আমরা সায়েন্স কি বলছে, আমরা সেই বিষয়টা আপনাদের সামনে হিস্টোরিক্যালি একটু প্রেজেন্ট করতে চাই। চলুন দেখা যাক সায়েন্স কি বল। পাভেলের ঘটনাকে সায়েন্সের ভাষায় বলা হয় প্রিকগনিশন ড্রিম, অর্থাৎ স্বপ্নের মধ্যে ভবিষ্যতে কি ঘটবে সেটা সম্পর্কে আজ পাওয়া। বিজ্ঞান এই বিষয়টিকে স্বীকার না করলেও এরকম বেশ কিছু উদাহরণ পৃথিবীতে রয়েছে যেগুলোতে আসলে বোঝা যায় যে স্বপ্নের মধ্যে এই বিশেষ ক্ষমতা কারো কারো থাকতে পারে। ডিক অ্যালিগ্রি নামে আমেরিকান এক ভদ্রলোক আছেন, যিনি 2016-এ বেশ কিছু অনুমান করেছিলেন, বেশ কিছু বিষয় তিনি স্কেচ করে বুঝিয়ে দিয়েছিলেন, যেমন আমেরিকান ইলেকশনের সময় ডোনাল্ড ট্রাম্প এবং বারাক ওবামার অবস্থা কি হবে, খুব সম্প্রতি আইএস অ্যাটাক কিভাবে হবে, এবং আরো বেশ কিছু বিষয়ের উপরে তিনি তার প্রিকগনিটিভ ড্রিম ব্যাখ্যা করেছিলেন। অদ্ভুত বিষয় হচ্ছে এগুলো হুবহু মিলে যায়। আর পাভেল স্বপ্নের মধ্যে যে জাফলং এর যে রাস্তার কথা ব্যাখ্যা করেছে, এটাকে সায়েন্সের ভাষায় বলা হয় রিমোট ভিউইং, অর্থাৎ একটি জায়গায় আপনি অবস্থান করে যেখানে হয়তো আপনি কখনো জানেননি সেটার স্কেচ, সেটা কিরকম হতে পারে, ব্রেনের ক্ষমতা দিয়ে বের করা। এবং এই দুটো বিষয়, প্রিকগনিটিভ ড্রিম, রিমোট ভিউইং, এই দুটো বিষয়ে সায়েন্সের একেবারে স্বতঃসিদ্ধ স্বীকৃতি না থাকলেও বিষয়টি যে পৃথিবীতে এক্সিস্ট করে সেটা নিয়ে অনেক তথ্য উপাত্ত আছে। আরেকটা ইন্টারেস্টিং গল্প এখানে উঠে এসেছে, কুমিল্লা থেকে যে ছেলেটি এখানে এসছে তার ব্ল্যাক ম্যাজিকের ইফেক্ট নিয়ে। ব্ল্যাক ম্যাজিক এবং সায়েন্সের যে সম্পর্ক, সেটার উপরে ন্যাশনাল জিওগ্রাফিতে একটা ডকুমেন্টারি দেখার সুযোগ আমার হয়েছিল। সেখানে খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, পৃথিবীর এরকম অনেক দেশ আছে যেখানে ব্ল্যাক ম্যাজিক টুলস এর উপরে বড় বড় মার্কেট আছে। আপনারা যদি সার্চ করেন ওই ডকুমেন্টারিটা, তাহলে আপনারা দেখতে পাবেন ডক্টর জাবালাটার 25 বছরের স্টাডি সেটা ওখানে উঠে এসছে, এবং ওনার লাস্টের যে সাম আপটা ছিল যে ইয়েস ইট ওয়ার্কস। সুতরাং সায়েন্স কিংবা প্যারানর্মাল ওয়ার্ল্ড, যেভাবেই আমরা আনইউজুয়াল ওয়ার্ল্ডকে ব্যাখ্যা করি না কেন, সেখানে কিছু না কিছু অবশ্যই এক্সিস্ট করে। এ পর্যায়ে 4 মিনিটের বিরতি। এ পর্যায়ে আরো একজন বন্ধু আমার সঙ্গে যুক্ত হচ্ছেন। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। হারুনুর রশিদ, বয়স বর্তমানে? বর্তমান বয়স 21। ডিপ্লোমা করছেন? জি। ওকে। হারুনুর রশিদ, আপনার শরীরে এই মুহূর্তে 7 থেকে 8টা তাবিজ আছে। আপনি গলায় একটা রূপার চেন দিয়ে 3টা তাবিজ পড়েন। জি। কোমরে কিছু তাবিজ আছে, জি। হাতে কিছু তাবিজ আছে। তাবিজ পড়া যে এটা একটা মারাত্মক গুনাহের কাজ, এটা কি আপনি জানেন? এটা আমি জানতাম, কিন্তু ফ্যামিলি থেকে যেভাবে হোক চাপাচাপি করে পড়েছে। আমাদের ধর্মীয় দলিল হচ্ছে দুটো। প্রথম দলিল হচ্ছে পবিত্র কোরআন শরীফ, এবং তারপরে হচ্ছে রাসূলের সুন্নাহ, যেটাকে বলা হয় হাদিস, এবং ইসলামী যারা তাদের জন্যই বলছি।
এই দুটোর বাহিরে যদি এমন কোনো বিষয় পাওয়া যায় যেটা কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, অবশ্যই সেটা মারাত্মক গুনাহের কাজ। আমি ইসলাম বেত্তা নই, পণ্ডিত নই, কিন্তু আমি পড়ার চেষ্টা করি, জানার চেষ্টা করি। সেই জায়গা থেকে আপনাদেরকে বললাম যে তাবিজ নিয়ে আপনি যদি ইউটিউবে সার্চ করেন বা বড় বড় যারা ইসলামী পণ্ডিত আছে তাদের কথাগুলো যদি শোনেন, তাহলে আপনি দেখবেন যে তাবিজ নিয়ে কোনো পজিটিভ কোনো কথা নেই। তাবিজ নিয়ে কোথাও কোথাও বলা হয়েছে স্পষ্টভাবে এটা হচ্ছে শিরক, এবং শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। এটা জানার পরেও যদি আপনি পড়েন, তাহলে এই গুনাহ আল্লাহ আপনাকে কখনো মাফ করবে না। তো আমি আপনাকে জন্যই প্রশ্নটা করছিলাম যে আপনি এটা জানেন কিনা। ঠিক আছে, কিন্তু আপনার পুরো ঘটনাটা আমরা শুনতে চাই, যে কেন আপনি বাধ্য হচ্ছেন, যে বলুন। জি, আমি প্রথমে গাবতলীতে থাকতাম, পড়াশোনার জন্য আসি। গাবতলী মানে ঢাকা গাবতলী? জি, ঢাকা গাবতলীতে। ওকে। সেখানে একটা মহিলা ছিল, আমাদের বাসার 3 তলায় থাকতো। তো আমি কোরআন শরীফ পড়তে পারি, লিখতেও পারি। আরবি লিখতে পারেন? জি, আরবি লিখতে পারি। তার সাথে ভালো সম্পর্ক হয়ে যায়। উনি আবার কবিরাজ টাইপের ছিলেন, যার পড়বুকম। তো মাঝে মধ্যে আমাকে এসে বলতো এই দোয়াটা লিখে দাও, আমি বলি, তো আমি লিখে দিতাম, ভালো মনে লিখে দিতাম, যে মানুষের ভালোর জন্য। আপনি লিখতে পারতেন, কিন্তু আরবি যেটা লিখতেন জি। সেটার অর্থ কি বুঝতেন? জি, অর্থ বুঝতাম না। অর্থ বুঝতেন না, আচ্ছা ঠিক আছে, বলেন। তার কাছে দেখলাম যে অনেক কিছু আছে, মানে হাড্ডি মাড্ডি অনেক কিছু তার রুমে। এগুলোকে আপনি আগে থেকে জানতেন যে হাড্ডি দিয়ে কি জি। হয় বা কি করে? এগুলা পুরোপুরি জানতাম না, কিন্তু জানি ঝাড়ফুঁক করে। এখানে আরেকটা বিষয় একটু বলি প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জিনের খাবার সম্পর্কে জানেন। গোবর এবং হাড়, স্পিরিচুয়াল বিলিফ থেকে বলা, এটার আসলে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই, এবং আমি নিজেও এটা বুঝি না এটা কিভাবে সম্ভব। হয়তো অদূর ভবিষ্যতে আবিষ্কার করা হবে। এটা সম্পর্কে একটা হাদিসও আছে এরকম, যে জিন যে আগুন দ্বারা তৈরি, সেই আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ পাওয়ারফুল, যেটাকে বলা হয় ধোঁয়াবিহীন আগুন। এবং আমি এই কথাটা এই কারণেই বলছিলাম যে তাদের খাবার আবার কেন হাড় কেন হবে, এটা আমার মাথায় আসলে এখন আসে না। তো আপনি যেটা বলছিলেন যে হাড়গোড় আপনি দেখতেন, জি। এবং আপনি এটাও জানতেন যে মহিলা হাড়গোড় দিয়ে কিছু একটা করে, কবিরাজি কিছু একটা করে। আচ্ছা, তারপর? তারপরে একদিন আমাকে উনি হাতে একটা কাগজ দেন। কাগজ দেওয়ার সাথে সাথে আমার হাতে আগুন ধরে যায়। কি হয়? মানে একটা কাগজ দেন উনি আচ্ছা। হাতে, ওইটা ধরে রাখো, সমস্যার সমাধান হচ্ছে না। হাতে আমি ধরে রাখি, হাতের ভিতরে আমার আগুন ধরে যায়। কাগজে কোনো কিছু লেখা ছিল? জানি না, সেটা দেখিনি। এই কাগজটাতে অটো আগুন ধরে যায়, মানে কি আপনার হাতে তাপ লাগে নাকি কাগজের কোনো? আপনার হাতে ঠুসা পড়ে গেছিল। ওকে, তারপর? আমাকে আবার একদিন বলতেছে, তুমি যদি যেটা বলে সিন্দুর, রামবাড়ি কাম সিঁদুর, এটা এনে দাও, এটা এনে দিলে পরে অনেক ভালো হবে। তো আমি এটা এনে দিলাম, যদি এটা বুড়োতে মাখো অনেক ভালো পথে চলতে পারবা, এই করতে পারবা, কোনো সমস্যা হবে না। তো আমি বিলিভ করতাম, ধরে নিতাম, তো আমার মাথা মতো ঘুরাইতো। আচ্ছা। তো আমি ওটা 2-1 দিন নিয়েছিলাম, তারপর আমি আর নেই নাই, কারণ ভাবছিলাম এটা তো খারাপ। পরে অনেক রাগারাগি হয়েছে, উনি আমার রাগ করছেন। বেশ কিছুদিন পরে বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে আমার সাথে একটা ঘটনা ঘটে, যে আমি রাত্রে সাবার থেকে মানে বাসায় যাচ্ছিলাম, আর রাত তখন 11টা বাজে। গ্রাম অঞ্চল, ধানক্ষেত মধ্যে মনে করেন 4 রাস্তা, চতুর্পাশে ধানক্ষেত, মাঝখানে একটা বড়ই গাছ ছিল। ওকে। যখন আমি 4 রাস্তার ওখানে দাঁড়াইছি, দাঁড়ানোর সাথে সাথে দেখি আমার সামনে সাদা কি জানি ভেসে উঠলো, পুরাই সাদা, বাম সাইডে ভেসে উঠলো। আমি তো চমকে উঠছি, ওটার পরে আমি সোজা হেঁটে গেছি। হেঁটে যাওয়ার পরে আমার কাঁধে ব্যাগ ছিল, ব্যাগটা কি সাথে বেজে যায়। তো আমি ওটা ছাড়ানোর পরে বাসে যাই, তাও কিছু বলি নাই। তারপর দিন রাত্রে, ভোর রাতে আমি স্বপ্নে দেখি কি 2টা বিড়াল, মানে সাধুনা কালো না, একটা কি জানি কালার, একটা অন্য কালারের 2টা বাচ্চা তো আমাকে কামড়াতে আসছিল। তো আমি 2টা লাথি মারি, একটা বানর দেখি। বানর দেখার পরে স্বপ্ন ভেঙে যায়। ঘুমের মধ্যে দেখছেন? জি, ঘুমের ভিতরে। ওকে। তো আম্মু যেহেতু চাকরি করে, এই জন্য আমি বাসায় রান্নাও করি। আচ্ছা। রাত্রি যখন রান্না করতেছি, তখন আমার ভয় ভয় লাগে, সারাটা দিন এবার ভয় ভয় যায়। আচ্ছা। কলপারে যাই, মনে হচ্ছে আমার পিছনে কেউ জানি আছে, আমাকে ধরবে, এরকম ভয় পাচ্ছিলাম। আমি রুম থেকে বের হতে পারছিলাম যখন আম্মু আসছিল। তো আম্মু আমার খালাকে ফোন দিল, খালা আবার একটু ঝাড়পুছ করে। তো খালা বলতেছিল, যেহেতু ভয় পাইতেছে, বাম পায়ের পানি দিয়ে, মানে আম্মুর বাম পায়ের পানি দিয়ে আমার শরীরে মারার জন্য। যখনই পানি মারলো, আমার পানি শরীরে না ছিটে আমার মুখের ভিতরে আসছে, সেটা পরে তো আমার শরীর কাঁপুনি উঠে গেছে। শুধু কণ্ঠনালী থেকে একটাই শব্দ, শুধু ওই। কতদিন আগের ঘটনা এটা? 6 মাস। আর আমার মুখ বাম সাইডে শুধু জিলকাইতো। ওকে। ওই সময়টাতে অন্য কোনো কথা বলতে পারতেন না? জি, আমি পারতাম, কথা বলতে পারতাম, কিন্তু এই শব্দটা কেন বেরোতো তাহলে? আমি কন্ট্রোল করতে পারতেন না? জি না, আমি কন্ট্রোল করতে পারতাম না, শরীর কাঁপতো হঠাৎ করে। তা বলতেছে কোরআন পড়ো, যখন কোরআন পড়ে যেতাম, একাই মানে ওই শব্দটা চলে আসতো, অটোমেটিক্যালি অটোমেটিক চলে আসতো। আচ্ছা। তো এভাবে আম্মু ভয় পেয়ে যায়। তারপরে মানিকগঞ্জ এলাকার ওদিকে একটা কবিরাজের কাছে নিয়ে যান। আর যখন আমার হাত টিভিতে ধরে, তখন মনে করেন অন্যরকম হয়ে যায়, আমি শরীর কাঁপে, থরথরের কাছে শরীর কাঁপে, আর আমি কথা বলতে পারতাম না। কিন্তু আমি সব বুঝতাম এরকম হচ্ছে আমার সাথে। আমি পরীক্ষাতে এইভাবেই, যখন পরীক্ষা দিতে আমার ব্যাগের ভিতরে অনেক তেল থাকতো। কেন?
ওগুলা মাখলে মানে শরীরে ওগুলা আপনি জোর একটু থাকে। সিরিয়ালি আমাদেরকে বলবেন যে আপনি প্রথম কবে তাবিজ নিলেন, কেন নিলেন, তারপরে প্রথম তাবিজ কবে নিয়েছেন? তাবিজ নেওয়া হয়েছিল আমার ওই ভয় পাওয়ার পর থেকেই আর কি, কবিরাজের কাছে গেছিলাম তখন থেকে। এক কবিরাজি আপনাকে এতগুলো তাবিজ দিয়েছে? এক কবিরাজ না, 3টা। তো একজন কবিরাজ তার একজন কবিরাজের কাছে গেলে সাধারণত বলে ওটা খুলে ফেলতে, এটা পুরো জি না, আমি সবার কাছে খুলে বলছিলাম। এই তাবিজগুলো কখনো খুলে দেখেছেন এর মধ্যে কি আছে? না, কখনো খুলে দেখিনি। তারপর এইভাবে আমি চলতে থাকি, এখনো একই অবস্থা, ভয় পাই আর কি। আপনি বলছিলেন যে পরীক্ষার যাওয়ার সময় তেল নিয়ে যান, কিসব কিসব নিয়ে যান? পরীক্ষার সময় আমরা তেল নিতাম, দেখা যাচ্ছে পরীক্ষার সময় মাঝে মধ্যে যখনই ওই শব্দটা চলে আসতো তখন আমার মুখটা ঝিলকাতো বাম সাইডে শুধু। তখনই যদি ওই তেলটা যদি একটু নিতাম মুখে, সাহস জাগতো যে এখন চলে যাবে, এরকম আর প্রবলেম হবে না। ওকে, জি, এত কিছু ট্রিটমেন্ট নেওয়ার পর আপনি ভালো হচ্ছেন না, তো এত লোকের কাছে আপনি কেন যাচ্ছেন, ডাক্তারের কাছে কেন যাননি? কারণ আমার নিজের যে সমস্যা, যখন আম্মু মুখে পানি দিল তখন থেকে প্রবলেম গুলো ফেস করতেছি। ওই যে কন্ট্রোল নিতে ওই যে একই শব্দ হচ্ছিল, শব্দটা আমরা একটু করে দেখাতে পারবেন আমাকে, কি শব্দ হয়? ওই গঙ্গানির মতো, ওই মুখ থেকে অটো আসে? অটো। ওই সময়টাতে সেন্স থাকে আপনার? জি, আমার সেন্স থাকে, চোখ বড় হয়ে যাচ্ছে, আমি চাইলেও বন্ধ করে পারতাম না। আমি নিজে থেকে মনে করি ডাক্তার যেতে গেতাম, কারণ আমি প্রাণর বিশ্বাস করি। আচ্ছা, আর বিশ্বাস করার কারণে আমি যাইনি, কারণ আম্মু যদি পানি যখন দিচ্ছে তখন এই প্রবলেম ফেস করতেছি। ওটা করার পর থেকে আপনার এই সমস্যাটা জি। হচ্ছে। আপনি আমাদের এখানে কেন আসলেন? এখানে আসলাম যে আমার যে প্রবলেম গুলা কেন হচ্ছে। নিশ্চয়ই আমরা এগুলোর বিষয়গুলো নিয়ে সামারি আমরা কথা বলবো, এবং পুরো আজকে যে গল্পগুলো আপনাদের এখানে উপস্থাপন করেছি, গল্পগুলোর মধ্যে প্রবলেম সলভ বিষয়গুলো কি এগুলো বেশি ইন্টারাকশন করিনি, কারণ আমাদের লিসনার যারা আছেন তারা স্টোরিগুলো শুনতে চান। আপনি এসছেন সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আপনাকে বলবো যে আপনি যে বিশ্বাসে এই জিনিসগুলো করছেন সেগুলো ধর্মীয় বিলিভের জায়গাটা থেকে মারাত্মক রকম গুনাহের কাজ। আপনি বরং আলেম এবং বুজুর্গ ব্যক্তি, যাকে সবাই মান্যগণ্য করেন, যার ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান আছেন, ইসলাম বেত্তা যিনি, তার কাছে যান, যেহেতু আপনি ধর্ম বিশ্বাস করেন। তিনি তাবিজ সম্পর্কে কি বলেন তার কাছ থেকে শোনেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে এই তাবিজটা আপনি আপনার শরীরে রাখবেন কিনা। ডর ইক্লিপসের অন্যতম একটা স্পেশাল সেগমেন্টে আমরা চলে এসেছি, যেখানে রেজা ভাই অনেক বেশি ইন্টারাকশন করবেন। আমরা ডর ইক্লিপসে স্পেশালি আমরা বলবো একজন গেস্ট, যাকে আমরা ইন্টারাকশনের মধ্য দিয়ে সমাধানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, হুইচ ইজ ভেরি ভেরি নন সাইন্টিফিক, এবং আমরা বারবারই বলবো ইউ ডু নট বিলিভ দিস। রেজা ভাই, আমরা যে গেস্ট এখানে ডিল করতে যাচ্ছি, আজ পর্যন্ত আমরা বলতে পারি যে এই ধরনের গেস্ট আমরা পাইনি। মানে আসলে ব্যাপার কি ভাই, প্যারানর্মাল ব্যাপারগুলো অনেকের কাছে হাস্যকর, কারণ এগুলো তো আসলে অস্তিত্ব বলতে কিছু নাই, মানে কেউ দেখে নাই, যাদের সাথে ঘটে তারাই আসলে বুঝে ব্যাপারটা আসলে কি। রাইট। তো সেই জায়গাটা থেকে হয় না যে অনেকেই তো আমরা সবসময় যেটা করি যে ভূত প্রেতের গল্প শুনে এসেছি, সামনে দিয়ে এটা দৌড় দিল, পিছন দিয়ে এটা দৌড় দিল, গায়ে এসে হাত দিল, এরকম চোখ বড় বড়। Right. কিন্তু ওনার কেসটা ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমি প্রথমে আপনার নামটা একটু বলতে বলবো, যে আপনার নামটা একটু বলেন। আপনি নাম প্রকাশ করতে চান? না, ওকে ফাইন, নাম প্রকাশ আমি ইচ্ছুক। আপনার বয়সটা বলতে হবে। বয়স 48। আপনি এবার আপনার গল্পটা বলেন, যে কারণে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন। আমি গত 15 বছর যাবৎ আমার অফিসে যেতে পারি না। আমার বাসা মিরপুর, অফিস মদিজে। এই 2003 সাল থেকে অফিসে যেতে হঠাৎই সক্ষম হয়ে পড়ি। একটি বাসায় ওঠার পর জানি না সেখানে কোনো সমস্যা ছিল কিনা, ওই বাসায় থাকতে আমি এমবেসিতে রওনা দিছি। ট্যাক্সি রেখে এমবেসির কাজ সেরে বাসায় আসছি, গা ঠকঠক করে কাঁপছে। আচ্ছা, একের পর এক আমি অসুস্থ হয়ে পড়ি। অফিসে যাওয়ার সময় কাকরাইলে পৌঁছানোর পরে আমি হঠাৎই অসুস্থ হয়ে পড়ি। তখন মনোরমা হসপিটালে যেয়ে প্রাথমিক চিকিৎসা নেই। ওকে। আরো কিছুদিন পরে আমি যখন মিরপুর থেকে রওনা দেই, সবসময় বেবি ট্যাক্সি, সিএনজি এগুলো দিয়ে যাতায়াত করতাম, গাড়ি খুবই কম। আসার পথে পান্থপথে এসে আমি অসুস্থ হয়ে পড়ি। টোটালি আনইজি লাগে, অস্থিরতা লাগে। ফার্ম গেটে এসে গাড়ি থেকে নেমে পড়ি। মালরাজি হসপিটালের ওখানে প্রেশারটা চেক আপ করে রিক্সা নিয়ে বাসার দিকে ব্যাক করি। ওকে। সেখান থেকে আমি টোটালি আমার মনের সাহস হারিয়ে ফেলি। অথচ আমি এমন দুর্দান্ত একটা ছেলে ছিলাম, ঢাকা এয়ারপোর্টে থেকে মিরপুরে রাত 3টা-4টার সময় একা একা বেবি ট্যাক্সি নিয়ে মিরপুর বাসায় আসছি। ভয় বলতে কোনো জিনিস আমার ভেতরে এর আগে ছিল না। দেখলাম যে আমি তো অফিসে যেতে পারছি না, আমার পেশা নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি শান্তিনগর বাসা নেই, ওখান থেকে অফিসে যাওয়ার চেষ্টা করি। আমার ওয়াইফ সহ আমাকে যত বলে অফিসে যাইতে, আমি তত ব্যাক করার চেষ্টা করি যে আজকে যাব না, অন্যদিন যাব। সে আমাকে সাথে নিয়ে 2-3 দিন রওনা দিচ্ছে। অফিসের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথে আমার বুকের ভিতরে হার্টবিট এমন হারে বৃদ্ধি হয়ে গেল, যেটা হয়তো 130 বা 150 পর্যন্ত চলে গেছে। হার্ট অ্যাটাক করার একটা সম্ভাবনা। এক পর্যায়ে যেতে পারে। যে অফিস থেকে বাইরে চলে আসছে, তখনই আমি 5 মিনিটের ভিতরে সুস্থতা ফিল করি।
এই অবস্থায় চলতে থাকে। এরপরে আস্তে আস্তে আমি টোটালি অফিস বন্ধ করে দিলাম, আবার মিরপুরে ফিরে আসলাম। অফিসটা তো আপনার নিজের ছিল? জি, কিসের অফিস ছিল এটা? ট্রাভেলিং এবং মানে ম্যান পাওয়ার বিজনেস। রিক্রুটমেন্ট। এই অফিসের এখন কি অবস্থা, কে দেখছে এটা? আমার ছোট ভাই দেখছিল। ছোট ভাই দেখতে দেখতে একটা পর্যায়ে 2007-8 সালে মালয়েশিয়াতে লোক গেছে। আচ্ছা কিবরিয়া ভাই, এটা আমি যতটুকু বুঝতেছি ওনার ব্যাপারগুলা, এটা হচ্ছে অবসেশন। আপনার ঘুম বেশি আসবে, মানে টায়ার্ড লাগবে, বডির সবসময় টায়ার্ড লাগবে, কাহিল লাগবে সবসময়। এরকম কি লাগে কিনা আপনার? কাহিল লাগা এটা এটা আছে, এবং ইদানিং কিছু দেখেছি আর কি। যেটা দেখেন একটা ব্যাপার বলে, যখন আপনি প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ খাবেন অনেক কিছু দেখবেন, খুবই স্বাভাবিক এটা। আমার ওয়াইফ একবার গেছিল, হুম। আর সেখান থেকে হয়তো একটু পানি পড়া বা কিছু দিছে, সেটা আচ্ছা। বুঝতে। এখন দেখেন কিছু কিছু ক্ষেত্র থাকে যেখানে ফ্যামিলি ইনভলভ থাকে। মনে করেন যে আমি এমন একজনের নাম বললাম যে আপনার একান্তই পরিচিত, সেখানে কিন্তু ফ্যামিলিতে গেঞ্জাম বাড়বে, বুঝছেন? আপু তো বুঝছেন, আপনি তো ওনার ওয়াইফ, তখন বেজাল আরো বাড়বে। এর চেয়ে বেটার হচ্ছে সলিউশনে আসা। আমি কি ঠিক বললাম কিনা? আমি চাই যে আপনার সলিউশন হোক, অ্যাটলিস্ট ফাইনাল রেজাল্ট যাতে ভালো হয়। রাইট, আমরা স্টোরিটা একটু কন্টিনিউ করতে চাই। আপনি আমাকে যখন অনুষ্ঠানটা শুরু হয় তার আগে কিছুটা টাচ দিচ্ছিলেন যে আপনি কি কি পেয়েছেন অফিসে বা আশেপাশে কোন একটা তাবিজ কবজের কিছু কথা বলছেন, পুরো স্টোরিটা আমাকে বলুন। হ্যাঁ, অফিস যখন ট্রান্সফার হয়, নতুন অফিস নেয়, আমি তো তখন অফিসে যেতে পারি না। আমার ছোট ভাই অফিসটা ট্রান্সফার করে। ট্রান্সফার করার সময় পুরাতন অফিসের আসবাবপত্র মিরপুরের একটা স্থান আছে, ওইখানে পৌঁছে দেয়। পৌঁছানোর পরে সব কার্টুন করা আছে, ওই অবস্থায় থাকে। 2-3 দিন পরে আমি জিনিসটা দেখি যে এর ভিতরে কি কি আছে। হঠাৎ দেখি একগুচ্ছ তাবিজ, তার ভিতরে একেবারে সর্বনিম্ন 15টা তাবিজ আছে, প্রত্যেকটা সুতা দিয়ে বাঁধা, 4-5 ইঞ্চি করে লম্বা সুতা দিয়ে বাঁধা, সবগুলো 1 গিফটের ভিতরে পাওয়া গেছে। তো তাবিজগুলো আপনি কি করলেন এরপর? আমি যেহেতু এগুলো বিশ্বাসই করি না, সেহেতু তখন আমার ব্রেনে আসে নাই যে আমার কিছু ক্ষতি হতে যাচ্ছে বা হয়েছে। আমি ওই তাবিজগুলো দারোয়ানকে নিয়ে বলছি যে এগুলা ওই পাশের ড্রেন আছে, ওই ড্রেনে ফেলাই দিয়ে অথবা কোথাও মাটিতে গুঁজে রেখেন। এইগুলো আপনি কোয়ারি করেননি তাবিজগুলো কোথা থেকে আসলো, কে করেছে? তখন বিলিভ করতাম না যে এটা আমার ক্ষতি করতে পারে। এটা কত সালের ঘটনা এই তাবিজের? 15 সালের। 15 সালের ঘটনা। তো তার আগে তো আপনি প্রায় 10-11 বছর যে অফিসে বন্ধই করে দিয়েছেন। কত সাল থেকে বন্ধ করেছেন? 2003-এ। 3 থেকে 15 মানে প্রায় 12 বছর পরে আপনি তাবিজ পেলেন, এবং আপনি তারপরেও সন্দেহ করেননি। ভাই, এবার আপনি আপনার জায়গা থেকে আচ্ছা, যেতে আপনি পারেন। অনেক কিছু ভুলে যাচ্ছেন, কোনো কিছু হারাচ্ছে, এমন হচ্ছে যে টুকটাক জিনিস হারায় যাচ্ছে। হ্যাঁ, হচ্ছে। আপু কিছু বলতে চাইলে বলতে পারেন। ওনার এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে এখানে হচ্ছে আমার যেমন আমার কাছে, আমি বলি একটা কথা, আমার কয়েকটা আংটি ছিল রূপা দিয়ে তৈরি করছিলাম, টাইগার, ক্যাট সাই। এগুলা হারায় গেছে, হারা যাচ্ছে। না, একটা টাইগারটা। আপনি আংটিগুলো কেন করতেন? যে আপনি তো কোনো কিছু বিলিভই করেন না, প্যারানরমাল কোনো কিছু, তো আংটি কেন করতেন? এটা সাধারণ ভাষায় যেটা বলে, টাইগার হইলে একটু মানুষ শক্তিশালী হয়। উনি আলটিমেটলি বিলিভ করতো কিন্তু মনের অজান্তে। হয়। আমি জিন, ভূত, প্রেত এগুলো টোটালি কোনো কিছুই মানিও না, বিশ্বাসও। আচ্ছা, জিন তো আপনাকে মানতে হবে, আপনি যদি এটা ওনার পার্সোনাল মতামত ভাই, দিন মানুক না মানুক না, সেটা অবশ্যই ঠিক, বাট আপনাদের এই অনুষ্ঠান শোনার পরে আমার বিবেক খুলছে যে এখানে গেলে অবশ্যই আমাকে যে ক্ষতি একটা করছে। আমি আমার অনুষ্ঠান শুনে বুঝলাম যে আমাকে ক্ষতি অবশ্যই করা হয়েছে। তো এই অনুষ্ঠান শুনতে শুনতে আমি কনফার্ম হইলাম। তখন আমি উদ্গ্রীব হয়ে যাই আপনাদের সাথে যোগাযোগ করার জন্য। প্রথম দেখছি ফার্স্ট আমার ঘরের ভিতরে লুঙ্গি পরে একজন লোক হেঁটে গেল। আমি তখন তাহাজ্জুদ পড়ছি, ভালো করে তাকে দেখলাম কিছুই না। আমার ছেলেদের ঘরের সামনে কালো গেঞ্জি পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে, বাট অনেক লম্বা। আমার ছেলেরা অত লম্বা না। ভালো করে খেয়াল করলাম নাই। এটা রাত 2টার দিকে হবে। রাত 1টার সময় আমার ছেলে পানি আনতে গেছে পাকঘরে, 1 বোতল পানি নিয়ে আসছে। নিয়ে এসে বললো, আপু সিঁড়ি রুম ঝাড়ু দিচ্ছে কে এখন? তার আগে তো আমি ওই সিমটম গুলো দেখছি। দেখার পরে আমি বুঝে ফেলছি এবং আব্বুকে বললাম যে আপু এটা কিছু না, তুমি কোনো চিন্তা করো। এই জিনিসগুলো আমি আমার ফ্যামিলিকে শেয়ার করে নিই, কারণ ওরা ভয় পেয়ে যাবে। মূল যে ব্যাপারটা, যেটা প্যারানর্মাল সাইন্টিফিক ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি, এটা অবসেশন বলে আপনার এই রোগটাকে। এছাড়া আরো কিছু কথা আছে বলার মতো। আপনার যে ভুলে যাওয়ার ব্যাপারটা, এখন যে ভুলে যাচ্ছেন, আপনার অনেক মেধাবী ছিলেন এক সময়, আপনি অঙ্কে খুব ভালো ছিলেন, হ্যাঁ, হিসাব নিকাশে আপনার খুব পাকাপোক্ত ছিল। তোমার চেয়ে আমি 80 মার্ক করেছি। আচ্ছা, আপনার সাথে এই ঘটনা ঘটা অসম্ভব যে আপনি একটা স্ট্রং মানুষ, তো সবকিছু যুক্তিতে চিন্তা করতেন। সব আপনার যুক্তি যেখানে নেয় সেখানে আপনি এটা মিথ্যা। সেই মানুষ এখন যুক্তির থেকে বাইরে হয়ে জিনের পিছনে দৌড়াচ্ছেন।
পুরো উল্টে গেছে না আপনার লাইফটা? হ্যাঁ। এখন তো পুরো উল্টে গেছে। হ্যাঁ জি। আর যদি আমি বলি আপনার যে সমস্যা, এটাকে সিলাত বলে। সিলাত এটা এক প্রকার জিনের টাইপ, এটাকে সিলাত বলে, যারা আপনাকে শুধু ভয় দেখাবে এবং মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত করবে, শারীরিক ভাবে না। হাত পা ভেঙে ফেলা, চোখ কানা করে ফেলা হ্যাঁ। বা ল্যাংড়া লুলা করে ফেলা, এটা করবে না। শুধু তারা আপনাকে ভয় দেখাবে, সিলাত জিন, এবং সেটা মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত করবে, খুব বেশি ক্ষতিগ্রস্ত করবে। যত দিন যাবে আপনার মানুষকে বিরক্ত লাগা শুরু হবে, আপনার কাছে সন্দেহ বাড়বে দিন দিন, এই পর্যায়টা চলে আসছে। সন্দেহ করবে শুরু করবে, শুধু সন্দেহ লাগবে আপনার, অমুকটা সন্দেহ, বউরে সন্দেহ, বাইরে সন্দেহ। এখন ইব্রাহিম ভাই, সলিউশনের যে ব্যাপারটা অনেক একান্ত ব্যক্তিগত কিছু সামনে করতে হবে, কিছু কিছু রহস্য বের হয়ে আসবে আপনার লাইফ থেকে। আমার মনে হয় না রেডিওতে কাউকে এমন কিছু বলা ঠিক হবে আমার, যেটা আপনার একান্তই ব্যক্তিগত। এখানে সিলার যে প্রকার জিনটা, আমি সেটা ব্যাখ্যা দিয়ে দিই, হয়তো অনেকের সাথে মিলতে পারে ব্যাপারগুলা। বাসায় দেখবেন শব্দ হওয়া, বৃষ্টি হচ্ছে না কিন্তু আপনার কাছে মনে হবে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে হয়তো কোনো বৃষ্টি নেই, এবং ঘরে আতঙ্কের পরিমাণটা দিন দিন বাড়তে থাকবে। এটা আস্তে ট্রান্সফার হবে আপনার থেকে আপনার ওয়াইফের প্রতি, ওয়াইফ থেকে ছেলের প্রতি। এবং এই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত যে সিলাতটা করে, সেটা হচ্ছে ছেলে মেয়েদেরকে বিপথে নিয়ে যায়, খারাপ দিকে নিয়ে যায়। ধরেন মদ খাওয়া, সিগারেট খাওয়া, বা মেয়েদের সাথে মেলামেশা, এই ধরনের কাজে নিয়ে যায়, যেটা খুবই ডেঞ্জারাস। আমার মনে হয় ইব্রাহিম ভাই, এই জিন ভূতে থাপ্পড় দেওয়ার চেয়ে এগুলো বেশি ডেঞ্জারাস। সিলার জিনগুলো এরকম হয়। আর এটার প্রবেশের মাধ্যম হচ্ছে দুইটা, একটা হচ্ছে টয়লেটের আয়না। আসলে টয়লেটের আয়না দিয়ে সব জিনিস ঢুকতে পারে, বাথরুমের যে আয়নাটা, এর মানে এই না যে আপনি আয়না খুলে ফেলবেন। আর একটা হচ্ছে আপনার কোনো একটা গোডাউন, যে গোডাউনটা বদ্ধ এবং পরিষ্কার করা হচ্ছে না, ওগুলোতে তারা বসবাস করে এই জিন। এটা সলিউশন অবশ্যই আছে ইনশাল্লাহ। আরেকটা জিনিস কি আমি বলতে পারি? হ্যাঁ, sure, sure. আরেকটা জিনিস আমি দেখি যে দুইটা পাখি যেগুলার ধরন হবে চিলের মতো, রাত 1:30 2টার দিকে দুইটা পাখি এভাবে উড়ে যায় আর চি চি করে ডাকে। বাদর টাইপের মনে হয় আপনার কাছে? বাদর, বাদর তো কালো, এটা হলো সাদা। তবে ওই চিল যে ধরনের হয় না, চিল যে ধরনের ডাক, ওই ধরনের ডাকটা। আচ্ছা, আসলে রাতে বেলা চিল সাদাটা ডাকে না। এই ধরনের শব্দ আমি যেটা প্রথম বললাম, তারা ভয় দেখাবে। তখন আপনার ডাক্তাররা কিন্তু বলবে যেগুলো আসলে ভুয়া। আমরা বলি আমাদের প্রোগ্রাম বিশ্বাস না করতে, আমাদের এটা যেহেতু প্যারানর্মাল শো, না ইনশাল্লাহ কিংবা ভাই যেহেতু আমার সাথে আসতে, উনি আমার সাথে প্র্যাকটিস করতেছে এখন। আমার বিলিভ যে আপনি ইনশাল্লাহ 24 ঘন্টা লাগবে না, আপনি সমাধান দিকে আগে আসবেন এবং আপনার উন্নতি হবে। প্রিয় শ্রোতা, আপনাদেরকে এখানে একটু জানাই, সিলাত জিন সম্পর্কে বলা হয়েছে এবং আপনারা চাইলে নিজেরাও এটা স্টাডি করতে পারেন। উনি যে বিষয়টা বললেন, রেজা ভাইগুলো নিয়ে অনেক স্টাডি করেন, দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ইজি ফর হিম। আপনারা চাইলে নিজেরাও স্টাডি করতে পারেন। লরা হ্যামিল্টনের একটা আর্টিকেল আছে এবং আপনি চাইলে গুগল এটা সার্চ করতে পারেন, হু আর দ্য জিন। হ্যাঁ, এটার উপরে একটা আর্টিকেল আছে এবং এখানে যতগুলো টাইপের কথা বলা হয়েছে তার লাস্ট টাইপ হচ্ছে সিলাত। এবং সিলাতকে বলা হচ্ছে যে যত প্রকারের জিন আছে তার মধ্যে সবচেয়ে স্মার্টেস্ট জিন। এবং এরা আকারের দিক থেকে খুব ছোট হয়, কিন্তু এরা খুব দ্রুত ফর্ম চেঞ্জ করতে পারে, শিফট করে খুব। এক্স্যাক্টলি, খুব দ্রুত শিফট করতে পারে। সো আপনারা চাইলে স্টাডি করতে পারেন। সিলাত আছে, শিখের ব্যাপারে বলা আছে, শয়তান, নানাস, মারিদ, ইফরিত, ঘুল, এগুলো সম্পর্কে বলা আছে। এগুলো ছাড়াও কিন্তু জিন আছে, এগুলো ছাড়াও জিন আছে, কিন্তু এদের সাথে হিউম্যান ইন্টারাকশনটা খুব বেশি হয়, যে কারণে এই বিষয়গুলো নিয়ে কথা বলা হচ্ছে। সো থ্যাংক ইউ। আমার মনে হয় যে ওনাকে অফ এয়ারই বলতে পারি আপনি যেগুলো বিষয় নিয়ে বলতে যাচ্ছেন। এখানে শুধু আমার একটা কথাই বলার আছে, দিস ইজ 100% নন সাইন্টিফিক। যারা স্পিরিচুয়াল বিলিভ করেন, খুব ইন্টারেস্টিং কথা বলতে চাই। মনে করেন এই যে আমি পড়াশোনা করছি ইংল্যান্ডে, আইটি, তো আমার সাবজেক্ট সায়েন্স, আইটি। আপনিও পড়াশোনা করছেন ঢাকা ভার্সিটির এমফিল, মানে সর্বোচ্চ ডিগ্রি আপনি নিয়েছেন, আপনিও কিন্তু সায়েন্সের মানুষ। তো আমার কথা হচ্ছে, যারা এই প্যারানর্মাল জগৎ বিলিভ করে না, এদেরকে কিভাবে বিলিভে আপনি নিয়ে আসবেন? জাস্ট আমার কোশ্চেন। আমার ট্রাই নাই, আমার চেষ্টাই নাই। প্রথম কথা হচ্ছে যে এটা তো এক্সিস্ট করে। মনে করেন একটা আসামি দাঁড়াইছে আর কি কাট করাতে, তো উকিল এসে প্রশ্ন করছে যে তুমি এই কাজটা কেন করলা? তো সে একটা পাথর দিয়ে উকিলের মাথা ঢিল মারছে। তো উকিল বলতেছে আমি তো ব্যথা পাইছি, রক্ত পড়তেছে, খুব ব্যথা পাইছি। তো আসামি বলতেছে আমাকে ব্যথাটা দেখাও তো, দেখি কোথায় ব্যথা পাইছে, মানে ব্যথাটা কি আমার দেখাও। সে কেমনি ব্যথা দেখাবে? তো বিলিভ গুলো আসলে এরকম না, আমি এটা নিয়ে বলছি বিলিভ গুলো আসলে এমন। আমি এটা নিয়ে বলেছিও যে আপনি ইলেকট্রিসিটি দেখতে পারবেন না, বায়ু আপনি দেখতে পারবেন না, মনের মধ্যে মার জন্য যে ভালোবাসা, সেই ভালোবাসাটাকে আপনি দেখতে পারবেন। দেখা যায় আপনি যে ফিলিংস এর উপরে দুনিয়াতে চলতেছেন, সেই ফিলিংসটাই তো আপনি আকার দিতে পারেন। এই যে আমাদের এই জন্য ছবি নিয়ে জিজ্ঞেস করা হয় অনেক সময়, দেখবেন যে পেইন্টার যারা ছবি আঁকেন ওদের বলা হয় যে অ্যাবস্ট্রাক্ট ফর্ম, মানে বিমূর্ত, আমরা যেটাকে বলি। একটা ছবি আঁকে রেখেছে, মনে হচ্ছে হাত শুধু ঘুরিয়ে, আমরা বুঝছি না, কিন্তু উনি উত্তর করে উত্তর দেন যে আসলে বিমূর্ত ফর্মকে আপনি কিভাবে বুঝবেন, ওটাকে বোঝার জন্য নিজের মধ্যে
মধ্যে একটা এক্সপ্লেনেশন লাগে। এই কথাগুলো বলার মানে এটা নয় যে আপনাকে প্যারানর্মাল ওয়ার্ল্ডে আমরা বিলিভ করতে বলছি। আপনি যেভাবে ভালো থাকবেন সেটাই আমাদের সবসময় চাওয়া। আমরা প্রথমেই বলি, এখনো বলি, ভবিষ্যতে বলবো, গো উইথ সায়েন্স। এবং আপনি কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে না গেলে আপনি নিজে ধর্মকর্ম করেন, সেভাবে আপনি চেষ্টা করেন। আর কারো কাছে গেলে আপনি শতভাগ নিশ্চিত হয়ে নেবেন যে আপনি যার কাছে যাচ্ছেন সে আপনাকে প্রতারিত করছে কিনা। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ এইসব জিনিস অল্প বিস্তর অনেকেই জেনে কিন্তু বিভিন্নভাবে মানুষকে অল্প বিদ্যা ভয়ঙ্কর যেটা হয়। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা 4 মিনিটের বিরতি নিচ্ছি। ডর ইক্লিপসে আরো একবার স্বাগত। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হচ্ছে নিবিড়, যিনি মূলত ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেন, স্টাডি করেন, এবং এই যে স্পিরিচুয়াল ডিজিজ এইসব বিষয়ে তার একটা ছোটখাটো দক্ষতা রয়েছে। তো নিবিড় ভাই, আপনার জানা মতে, আমি যতদূর জানি যে এরকম অনেক ঘটনাই শোনা যায় যেগুলো আসলে সাহাবী কিংবা বড় বড় ইমাম যারা ছিলেন তাদের সঙ্গে বিষয়গুলো ঘটেছে, এবং বিভিন্ন বইয়ে আমরা সেগুলোর রেফারেন্স পাই। আহমেদ সাইদ দেলভি বড় মুহাদ্দিস ছিলেন, তিনি দ্য মিরাকলস অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুকটা লিখছে, এবং একটা ঘটনা উদ্ধৃত দিছে যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ডাইরেক্ট অ্যাটাচ। সেটা হচ্ছে বিখ্যাত পণ্ডিত খতিব হযরত জাবির আব্দুল্লাহ কর্তৃক বর্ণনাকৃত যে একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামের জন্য একটা গাছের নিচে এসে বসে। তখন হঠাৎ করে সাহাবীরা দেখলো যে একটা সাপ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে জন্য ওই সাপটাকে কি যেন বললো। সাহাবীরা বলে যে হুজুর আপনি কার সাথে কথা বললেন এবং কি কথা বললেন? ওটা সাপ ছিল না, ওটা হচ্ছে সাপের রূপে জিন ছিল। ওকে। তো তখন বললো যে তাহলে ওরা কি করছে, আপনার কানে কানে সে কি বললো যে ওরা কিছু শুধরাতে নিতে আসছে আমার কাছে, কোরআনের যে কিছু ওদের ল্যাকিং ছিল ওইগুলো পূরণ করতে আমার কাছে এসে জিজ্ঞাসা করছে। তো ওইটা দ্বারা প্রমাণিত হয় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনরা বিভিন্ন রূপে এসে বিভিন্ন কোরআনের সংশোধন করে নিছে। আরেকটা ঘটনা আছে, এটা আছে হচ্ছে হযরত জারির বিন আব্দুল্লাহ বাজাই রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। সেটা হচ্ছে তাসরির বিজয়ের পর উনি একটা রাজদূতের সাথে দেখা করেন। কোথায় পাওয়া গেছে এই ঘটনাটা? ইবনে আবিদ দুনিয়া কিতাবুল আওয়াতিফ পেজ নাম্বার ৭৪-এ হযরত জারির বিন আব্দুল্লাহ এই ঘটনাটা লিখছে যে সে যখন তাসরির বিজয়ের পর ওনার এক রাজদূতের সাথে দেখা হয়, তখন রাজদূত তার জীবনে একটা ঘটনা বলে। রাজদূত যেহেতু তার কাজ কি তাদের এক রাজ্য থেকে আরেক রাজ্যে বিভিন্ন খবরাদি নিয়ে যাওয়া, তো সে যখন এক রাজ্য থেকে আরেক প্রদেশে যেত তখন তার ঘর ছেড়ে অনেক দিন দূরে থাকতে লাগতো। আচ্ছা। দূত হিসাবে পারস্য সম্রাটের কাছে গেছিল, তখন তার ওয়াইফের কাছে ওরই রূপ ধরে একজন শয়তান ওই বাসায় চলে আসে। ওয়াইফ তখন রিয়েলাইজ করতে পারি না যে তার হাজবেন্ড দূত হিসাবে অন্য জায়গায় গেছে। যখন ও বেরোইছে শয়তান ওই হাজবেন্ডের রূপ ধরে সে ঘরের মধ্যে চলে আসছে। হাজবেন্ড রূপেই সে থাকা শুরু করলো। তো কয়েকদিন পর যখন সেই রাজদূত ব্যাক করলো তখন শয়তান ঘর থেকে হঠাৎ করে গায়েব হয়ে গেছে। তখন ওই রাজদূত এসে বললো যে বাইরে থেকে আসলাম। তখন বললো যে তুমি গেছোই বা কবে, তুমি তো এখানেই ছিলে। তো এই ঘটনা দ্বারা এটাও বলা যায় যে শয়তানরা বিভিন্ন টাইমে বিভিন্ন রূপ ধরে আসে। ওকে। এটাও প্রমাণিত হয় এই ঘটনা দ্বারা। অনেক ধন্যবাদ নিবিড় আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আশা করছি নিয়মিত আপনাকে আমরা ডর ইক্লিপসে আমরা পাবো। ওকে, একটা মেইল পড়ছি রেজা ভাই। আব্দুল্লাহ খান কিছু প্রশ্ন করেছেন আমাদেরকে। কিবরিয়া এবং রেজা ভাই আমার প্রথমে সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ খান, জন্ম বাংলাদেশে, থাকি ইন্ডিয়াতে। আমি ডরের একজন নিয়মিত শ্রোতা। আলহামদুলিল্লাহ। আমরা চাই যে আমাদের ইন্টারন্যাশনাল লিসেনার যারা আছে তাদের একটু দেশের বাইরে থেকে যারা পাঠান তাদের আমরা আগ্রহ অনেক বেশি আমাদের বাড়িতে। ওকে, আমার কিছু প্রশ্ন ছিল, জানি না হাজার হাজার মেইলের মধ্যে আমার চোখে পড়বে কিনা, যদি পরে অনুরোধ রইল ডট প্রোগ্রামে পড়ে শোনানোর জন্য। প্রশ্ন নাম্বার 1, মানুষ মারা যাওয়ার পর কারিন জিনের কাজ কি এবং কোথায় যায়? নাকি ওই কারিন জিনই মৃত ব্যক্তির রূপ নিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় মানুষকে দেখায় বা সাহায্য করে? ছোট্ট করে যদি প্রশ্নটা উত্তর দিই। এখানে 2 ধরনের ব্যাখ্যা আছে। প্রথম ধরনের ব্যাখ্যা হচ্ছে যে কারিন জিন থাকে, এটাকে আসলে কারিন জিন নাম হতে প্রজাতির নাম কারিন, সে শয়তান হইতে আর ভালো হতে পারে। যখন একটা মানুষের মৃত্যু হয় সে তো সাথে সারা জীবন ছিল। হ্যাঁ, কারিন হচ্ছে একটা প্রজাতি। আমি আবার বলতেছি কারিন মানে একটা প্রজাতি। হ্যাঁ, যেমন ইনসান একটা প্রজাতি, ফেরেশতা একটা প্রজাতি, জিনের একটা প্রজাতি। যখন মানুষ মারা যায় তখন সেই কারিন জিনটা তার রূপান্তর করে, মনে করেন এই বডি ছেড়ে আরেক বডিতে যায়, অন্য বডিতে চলে যায়। কিছু কিছু কারিন জিন থাকে যারা বডির সাথে এত বেশি অ্যাটাচমেন্ট হয়ে যায় সে সেই বডির সাথে থেকে যায়, মানে সে আলটিমেটলি ওয়েট করে কিয়ামত পর্যন্ত। যারা আপনি যে কথাগুলো বলছেন এটার কি কোনো এভিডেন্স যদি কেউ চায়? এভিডেন্স যদি কেউ চায় সেক্ষেত্রে এখানে স্পষ্ট এভিডেন্স আছে। দ্য ওয়ার্ল্ড অফ জিন পড়েন, আপনি রেফারেন্স দেখেন, আবুল কুলের বই পড়েন। আর কিছুদিন ওয়েট করে আজীবন। আর যে কথাটা বললো যে প্রেতাত্মার ব্যাপারটা, যে আত্মার মুখ ধারণ করা হইতে পারে, আমি এরকমও শুনছি
জিনরা মানুষের বেশ ধরে। না কিন্তু এটা তো জিনের মধ্যে এটা তো আছেই গুণ, কিন্তু এটা হবে কিনা এটা ব্যাপারে কোনো অথেন্টিক তখন এমন হয় জিনে আমার জিন, আমি মারা গেলাম, আমার জিন আপনাকে ভালোবাসে বা আমার ওয়াইফকে ভালোবাসে, বাচ্চাকে ভালোবাসে, সে আমার চেহারা নিয়ে যাবে পাশে হাঁটাহাঁটি করবে, ওদেরকে দেখাবে, আমার কণ্ঠে কথা বলবে, মানে আমি আমার সাথে থাকতে থাকতে তারও অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে আমার ফ্যামিলির প্রতি। তো অনেক সময় জিন এমন হয় বন্ধুত্ব তৈরি হয়ে যায়, মানুষ কিন্তু সেটা বুঝে না, তখন সে মারা যাওয়ার পরে তার ফেস ধারণ করে, আর দেখবেন আপনার অনেক ইমেল পাই যে আমি আমার বাবার মতো একজনকে দেখছি, Right. আমি আমার মতো দেখছি, ব্যাপারগুলো ঘটে আসলে। সেটা হতে পারে। ওকে, প্রশ্ন নম্বর 2, রেজা ভাই শুরুর দিকে বলেছিলেন যে সূর্য ওঠার পর দিনের দেখা স্বপ্নগুলোর কোনো ভিত্তি নাই, তাহলে 143তম এপিসোডে কথা বলা হয়েছে। আবু হুরায়রা নামে এক লিসনার বলেছিল যে সকাল 7টার সময় তিনি তার স্বপ্নে দেখেছিলেন। আবার নিউজিল্যান্ড থেকে যে লিসনার ফোন দিয়ে মুক্তার কথা বলেছিলেন, তিনিও সকাল 7টা থেকে 8টার মধ্যে তার স্বপ্নগুলো দেখেন। তাহলে রেজা ভাই যে বললেন যে দিনে দেখা স্বপ্নের কোনো ভিত্তি নাই, তাহলে রেজা ভাই কিভাবে বহুদিন ভিত্তিহীন স্বপ্নের ব্যাখ্যা দিলেন? ওকে, আমি একটা ছোট্ট করে উদাহরণ দিই ইবরা ভাই। আপনারা দেখছেন কিছুদিন আগে আমার কাছে গেস্ট আসছিল, আমরা অনিয়ার করে নেই, ওনার সাথে কোনো জিন ভূত কিছুই নেই, উনি 100% মহিলা, সে যাবেই না আমার কাছ থেকে, এই কেসগুলো আমরা ফেস করি অনেক আমার সময়। কাছ থেকে যাবেই না, মানে তার কথা হচ্ছে তাকে আমার বলতে হবে আপনার সাথে জিনা, কারণ তাকে কবিরাজরা বলতে। তো অবশ্যই দিনের স্বপ্নের ব্যাখ্যা, কোনো ধরনের ব্যাখ্যা আছে পারে, কোনো আউটপুট নাই, ব্যাখ্যা তো দিতেই হবে। আমি স্বপ্ন দেখলাম একটা সাপ, আমরা জানি সাপ মানে শত্রু, তো সেই দিনের বেলা সকাল 8টার সময় স্বপ্ন দেখলো সাপ দেখলো, তো সাপ মানে শত্রু, এটা তো সেটা ব্যাখ্যা, কিন্তু সেটা আউটপুট নাই, মানে সেটা আসলে বাস্তবের সাথে কোনো মিল নাই, কারণ ওই সময় যে টাইমটাতে স্বপ্ন দেখার একটা সিস্টেম থাকে, হ্যাঁ, ওই সিস্টেমের বাইরে সে চলে আসছে। স্বপ্ন মানুষ যে কোনো মুহূর্তে দেখতে পারে, দুপুরে ঘুমাইছে স্বপ্ন দেখতে পারে, এর মানে এই না যে সব স্বপ্নই সত্য। আপনি এটা বলতে পারেন যে সব ওই দিনের বেলা স্বপ্নগুলো সত্য হয় না। বেশ কিছু কথা উনি এরপর আরো লিখেছেন, আমি রেজা ভাইয়ের কিছু কথা নোট করে রাখি, পরে সেগুলো নেটে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ভাবে সার্চ করে দেখি সায়েন্স এবং বাস্তব জীবনের কতটা মিল আছে, পরে দেখি 90% মিলে যায়। রেজা ভাই 145তম এপিসোডে আমি একটু আলহামদুলিল্লাহ বলতে চাই যে আমার কথা 90% মিলে যায়, আলহামদুলিল্লাহ। কেন মিলবে না ভাই? উনি নিজেও একজন রিসার্চার, উনি পড়াশোনা করেন, জানেন, এগুলো প্র্যাকটিস করেন, যে কারণে হয়তো বা মিলে। আপনি নিজে চেষ্টা করলে আপনি নিজেও পারবেন, কিন্তু অবশ্যই আমি বলবো উল্টাপাল্টা কিছু করেন না, গাইডলাইন লাগবে আসলে, একটা গাইডলাইন প্রয়োজন, নইলে বিপদ হবে। 10% কি মিল নাই আমি দয়া করে জানতে চাই। ওকে, রেজা ভাইয়ের এটা বলছিলাম, রেজা ভাই 145তম এপিসোডে সিজোফ্রেনিয়া এবং মেন্টাল ডিটোটার্ড, আমার মনে হয় লেখাটা আপনার ক্লিয়ার আসে নাই, ডিটোরেট, ওকে, নিয়ে কথা বলেছিলেন। ওনার পুরো কথাগুলো সত্য, কারণ আমি নিজে মেন্টাল ডিটোরেটের রোগী ছিলাম। আমি ইন্ডিয়ার একজন নামকরা মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে গিয়েছিলাম। এই ভক্ত আমাকে আর রেজা ভাইয়ের যে সিজোফ্রেনিয়ার কথা বলেছিলেন সেটাও 100% সত্যি, কারণ আমার খালামণি সিজোফ্রেনিয়ার রোগী ছিলেন। খালামণির একটা বেবি হওয়ার পর সে মারা যায়, পরে মৃত বেবির শোকে ধীরে ধীরে উনি স্মৃতিশক্তি হারিয়ে পাগলের মতো হয়ে যান। পরে অতি দ্রুত চিকিৎসা নেয়াতে আল্লাহর রহমতে কয়েক মাসের মধ্যে তিনি ভালো হয়ে যান। রেজা ভাই বলেছিলেন যে এই রোগে আক্রান্ত রোগীরা ধমককে ভয় পায়, কথাটা সত্যি। আমার খালামণি কারো কথা শুনতেন না, খাবার খেতেন না, ধমক দিলে ভয় পেতেন এবং কথাগুলো শুনতেন, খাবার ফেলে দিতেন। তাই বলবো রেজা ভাই ইজ রিয়েলি পারফেক্ট সলিউশনার। শেষে ব্ল্যাক ম্যাজিকের উপরের প্রভাব নিয়ে একটা কথা বলতে চাই। পৃথিবীর মধ্যে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের দেশে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব বেশি, কারণ এইসব দেশগুলোতে পারিবারিক ঝগড়া, ফ্যাসাদ, হিংসা, বিদ্বেষ, জমি জমা নিয়ে ঝামেলা বেশি। তাই কেউ কারো ভালো দেখতে পারে না, আর ব্ল্যাক ম্যাজিকের শতকরা 70% মহিলারা করে থাকেন, আর এতে মহিলারাই বেশি ক্ষতিগ্রস্ত হন। আমার কথাগুলো কতটা সত্যি দয়া করে রেজা ভাই বলতেন। এটা আপনার পার্সোনাল ওপিনিয়ন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এরকম ভাবে অভিমত জানিয়েছেন সে কারণে। কিন্তু আপনার অভিমত জানানো মানেটা এরকম না যে আমরা সবাই এটা বিলিভ করি, যেহেতু এগুলোর কোনো পরিসংখ্যান নেই। সুতরাং এটা আপনার ব্যক্তিগত অভিমত, আমরা এটাকে আমাদের জায়গা থেকে একমত পোষণ করতে পারছি না, আমি একমত পোষণ করতে পারছি না। রেজা ভাই যদি আপনার কিছু বলার থাকে। আমার যেটা বলা আছে আসলে ওনার ব্যক্তিগত মতামত, কিন্তু এটা ঠিক না যে মহিলারা মানে বেশি ক্ষতিগ্রস্ত। আসলে পুরুষ মহিলা সমান অধিকার, যে কেউ করতে পারে, এটা যে কেউ করতে পারে। মানে আসলে মহিলারা, এরা বলছে মহিলাদের মনে একটু নরম হয়, ভালোবাসা বেশি হয় তাদের মধ্যে, হয়তো উনি সেখান থেকে বলতে পারে, কিন্তু আমার মতে যে কাউকে ছোট করা ঠিক না, ঠিক হবে না। কিন্তু উনি কিন্তু আমাদের যে ক্রেডিটটা দিয়েছেন সেটার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি ওনাকে থ্যাংক জানাচ্ছি। আমরা ইন্ডিয়া যাবো, আমরা যদি কখনো ইন্ডিয়া, আমি আর কি ভাই যাই, কলকাতা যাই, আমরা সেটা অবশ্যই দেখা করতে চাই এবং যোগাযোগ রাখবেন আমাদের সঙ্গে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো এ পর্যন্তই। সবার জন্য রাত শুভ হোক, সবাই অনেক ভালো থাকুন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে শুভরাত্রি।